আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 মৌলসমূহের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সংকরায়ন পার্টটা দেখতেছিলাম। আমরা অলরেডি ২ টা পার্ট কভার করে ফেলছি আলহামদুলিল্লাহ। সো আমরা হচ্ছে আজকে পার্ট 3 তে সংকরের আরও ডিটেইলস জিনিসপত্র শিখব। আমরা অনেকগুলো পার্টের মাধ্যমে এই সংকরণটা কভার করব যাতে এটা থেকে মানে আমাদের কারো কোনো কনফিউশন না থাকে। প্রথম ২ টা পার্টে হয়তোবা অনেকের অনেক কনফিউশন ছিল বা থাকতে পারে। সমস্যা নেই। তুমি জাস্ট দেখতে থাকো শেষ পর্যন্ত। তোমার সবগুলা কনফিউশন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। সো আমরা চলো শুরু করি। সো আমরা হচ্ছে আজকে হাইব্রিডাইজেশনে সবার ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। আচ্ছা। সো sp হাইব্রিডাইজেশন মানে এটা ২ টা ওয়েতে তুমি বলতে পারবা। তুমি sp হাইব্রিডাইজেশন তখনই হবে যখন তোমার x এর ভ্যালু কত হবে? 2 হবে, অথবা তুমি বলতে পারো স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বারের ভ্যালু কত হবে? 2 হবে। সো তুমি ২ টা ভাবে বলতে পারবা। মনে রাখবো ভাইয়া, আমরা কিন্তু ২ টা ভাবেই তোমাদেরকে হাইব্রিডাইজেশন শিখাইছি। x = 2 দিয়েও বলতে পারবা, স্টেরিক নাম্বার দিয়েও তুমি বলতে পারবা। আচ্ছা, এখন এইখানে আমি তোমাদেরকে যে জিনিসটা সবার আগে বলবো সেটা হচ্ছে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি যখন sp সংকর নিচ্ছ, তার মানে একটা s অরবিটালের সাথে তুমি কি করতেছো বলো তো ভাই? তুমি আরেকটা p অরবিটালকে মিক্স করতেছো, আরেকটা p অরবিটালকে মিক্স করতেছো এরকম, ঠিক আছে? একটা s অরবিটাল আর একটা p অরবিটালকে তুমি মিক্স করতেছো, মিক্স করে তুমি যে সংকরণটা পাবা। এখন তুমি একটু খেয়াল করো, একটা s অরবিটাল নিচ্ছ এইখানে, আরেকটা কি নিচ্ছ? p অরবিটাল নিচ্ছ, ঠিক আছে? একটা s, এই যে একটা s অরবিটাল নিলাম আমরা এইখানে, আরেকটা কি নিতেছি? p অরবিটাল, ঠিক আছে? এখানে আরেকটা p অরবিটাল নিতেছি। ওকে, এবার এখানে সংকরণের আমি তোমাদেরকে শিখাইছিলাম সংকরণে যে কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে ইনপুট সিস্টেমে, প্রসেসে যাওয়ার পর ঠিক সমান সংখ্যক অরবিটাল তৈরি হবে। ধরো যদি এই পাশে 3টা অরবিটাল অংশগ্রহণ করে সংকরণে, তাহলে সংকরিত অরবিটাল এই পাশে তৈরি হবে ঠিক 3টাই। ধরো এইখানে 4টা অংশগ্রহণ করছে, তাহলে এই পাশে অরবিটাল তৈরি হবে 4টাই। সো একটু খেয়াল করে দেখো, এখানে একটা s অরবিটাল আর একটা p অরবিটাল অংশগ্রহণ করতেছে। তার মানে কি জিনিসটা? তার মানে হচ্ছে এই পাশে যে সংকরিত অরবিটালটা তৈরি হবে সেটা কিন্তু হচ্ছে কি হয়ে যাবে? 2টাই হবে, কারণ এখানে 2টা অংশগ্রহণ করতেছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, এটা একটু একটু একটা মানে বোঝার জন্য আমি তোমাদেরকে বলতেছি। ধরো 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 তুমি বাজার থেকে আমরা আলু ভর্তা খাই না? আলু কিনলাম, হ্যাঁ? মোটামুটি সবাই এই এক্সাম্পলটাই দেয়, আমি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন আলুর সবগুলার শেপ কিন্তু সেম থাকে না, তাই না? আলুর সবগুলার শেপ কি সেম থাকে? একটা থাকে একটু বড়, একটা থাকে একটু আঁকা-বাঁকা, একটা থাকে একটু ছোট। কিন্তু যখন তুমি আলু ভর্তা করতেছো, ভর্তা করার পরে সবার চেহারা কি হয়ে যায় বলো তো? সেম হয়ে যায়। সো একটু ঠান্ডা মাথায় যদি দেখো তুমি এখানে s অরবিটালের আকার কিরকম, তুমি কিন্তু জানো গোলাকৃতির। কিরকম? গোলাকৃতির। p অরবিটালের আকার কিরকম? ডাম্বেল শেপ। তাহলে এখন তুমি তো এটা বুঝছো যে একটা s অরবিটাল একটা p অরবিটাল 2টা অংশগ্রহণ করতেছে, এই পাশে 2টা সংকরিত অরবিটাল তৈরি হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই পাশে যে 2টা সংকরিত অরবিটাল তৈরি হবে এদের চেহারা কিরকম হবে? এদের চেহারা হবে হচ্ছে সবার সেম। সবার কি হবে? সেম তৈরি হবে, এবং সবার নামই হবে একই, সবার নামই হবে। কারণ দেখো সবগুলো আলুর চেহারা একই রকম থাকলেও, আলাদা রকম থাকলেও, আলু ভর্তা যখন হয়ে যাচ্ছে সবার চেহারা সেম হয়ে যাচ্ছে। সবগুলো তুমি একটা পোরশন যদি ভাগ করে নাও, সবগুলোরই তুমি কি বলবা? আলু ভর্তাই বলবা বুঝার স্বার্থে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, sp যখন সংকরিত অরবিটালটা তৈরি হবে তখন আমরা এই রকম একটা অরবিটাল পাই, ঠিক আছে? এই রকম একটা অরবিটাল পাই। এখন এরা কি? এরা হচ্ছে সংকরণের আগে, এই পাশে যারা লিখছি এরা হচ্ছে ভাইয়া সংকরায়নের আগে। ভালো করে বুঝতে হবে, এরা হচ্ছে সংকরায়নের আগে, আগে, ঠিক আছে? এরা হচ্ছে সংকরণের আগে, এই পাশে হচ্ছে সংকরণের আগে, প্রসেস হওয়ার আগে 2টা অরবিটাল ছিল। আর এই পাশে এরা যারা আসছে এদেরকে কি বলবো? সংকরায়নের পরে। সংকরায়নের পরে, তাহলে এরা হচ্ছে সংকরায়নের পরে। এই যে গেল ভাইয়া এটুকু। এবার তুমি একটু ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, ভাই এই যে এরকম হইলো, এখন আমি কি বলছিলাম? নামগুলোও কি হবে? সেম হবে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে একটু খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো, এই যে এই অরবিটালটার নাম কি হবে? এই অরবিটালটার নাম হবে sp, এবং এই অরবিটালটার নাম কি হবে? sp হবে, ঠিক আছে? sp হবে, দুজনের নামই কি হবে? sp হবে। এখন একটা মজার কাহিনী তুমি কিন্তু এখানে খুব সহজে বের করে ফেলতে পারবা। দেখো আমি যদি বলি sp, এইখানে আমি যদি বলি পার্সেন্টেজ অফ s কতটুকু আছে, তুমি একটু খেয়াল করো তো, তুমি একটু খেয়াল করো।
এখানে এস আর পি দুইটা অরবিটাল, তাহলে এস কয় পার্সেন্ট হবে? তুমি বলবা ভাই দুইজন আছে, তাহলে স্বাভাবিকভাবে এ হবে 50%, এ হবে 50%। কিভাবে বের করলা? এস কয়টা আছে? একটা। টোটাল কয়েকজন? টোটাল হচ্ছে এস আর পি মিলে দুইটা, তাহলে ইন্টু কত হবে? 100 100 100, এখানে কি দিব? 100%। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে 50%। এখন একইভাবে আমি যদি বলি পার্সেন্টেজ অফ পি, এটা কত হবে? পার্সেন্টেজ অফ পি এটা কত হবে? একইভাবে পি আছে একটা, টোটাল দুইটা, তাহলে ইন্টু 100%, তাহলে অ্যান্সার কত হবে? এইখানেও কি হবে? 50%। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি যখন চিন্তা করবা যে এই যে চরিত্রগুলা, এস এর চরিত্র, পার্সেন্টেজ অফ এস এটার মানে হচ্ছে এস এর চরিত্র, এস কয় পার্সেন্ট এখানে আছে, ঠিক আছে? সো এটা আমরা মোটামুটি একটা আইডিয়া হইলো। আমাকে অনেক কিছু শিখতে হবে এখন, এসপি যখন চিন্তা করব আমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু মানে অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, আর এসপি সংকরণ কখন হয় এটাও আমরা শিখে ফেললাম, x = 2, আর সংকরণের আগে সংকরণের পরে এটা শিখলাম, আর এখানে হচ্ছে এস এর চরিত্র শিখলাম, মানে পার্সেন্টেজ অফ এস পার্সেন্টেজ অফ পি এটা আমরা বের করা শিখে ফেললাম এইখানে। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা এইখানে যখন পরীক্ষায় আসবে তখন এটাকে আমরা কিভাবে ডিল করব সেটা একটু তোমাদেরকে দেখাই। ধরো এসপি সংকরায়ন হয়, এরকম একটা এক্সাম্পল তোমাকে দেই। ধরো আমি তোমাকে বললাম, এরকম বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এটা বললাম। এখন তুমি যদি এইখানে এক্স এর মানটা বের করো, এক্স এর মান ফর্মুলা কি? হাফ এম প্লাস ভি। এম এর ভ্যালু কত? এই বেরিলিয়াম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটা কয় নাম্বার গ্রুপ? বেরিলিয়াম কয় নাম্বার গ্রুপ? গ্রুপ 2। বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2। তাহলে বাইরের শক্তি স্তরে কয়টা থাকবে? দুইটা থাকবে। তাহলে ভি এর ভ্যালু 2। আর এই যে এইখানে একযোজী পরমাণু কয়টা আছে? দুইটা আছে। তাহলে মান বসায় দিই হাফ, কারণ এটা ক্যাটায়নও না অ্যানায়নও না, এগুলো কিন্তু শিখাইছি আগের পার্টে, আমরা শিখেছিলাম এটা ক্যাটায়নও না অ্যানায়নও না। তাহলে এম এর ভ্যালু কত হবে? এখানে 2। ভি এর ভ্যালু এখানে কত হবে? 2। তাহলে 2 + 2 মানে 4/2, তাহলে এটা 2। তাহলে স্বাভাবিকভাবেই সংকরণ কি আসবে? এসপি হবে। ওকে, বুঝলাম, এসপি হবে। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যদি বেরিলিয়ামকে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে যাও, ধরো আমরা যদি বেরিলিয়ামকে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে যাই তাহলে তুমি বুঝবা। ধরো আমরা বেরিলিয়ামকে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে যাই, তাহলে তুমি বুঝাতে পারবো। ধরো বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম আসবে? 1s2, তারপর কি আসবে? 2s2, তাই না? সো আমরা ইলেকট্রনগুলো দিয়ে দিই 1s2 2s2। এখন একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, এখানে খেয়াল করো তো, এখানে বেরিলিয়ামের যোজনী কত? যেহেতু সে গ্রুপ 2, তাহলে তার যোজনী কত হবে? যেহেতু গ্রুপ 2, তাহলে তার যোজনী কত হবে? তার যোজনী কত হবে ভাই? 2। তার মানে তার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? আমি যদি বলি, এখন যদি এখান থেকে বলি, তাহলে তার আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড মানে অযুগ্ম, আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কয়টা হবে? আনপেয়ার্ড ইলেকট্রন হবে 2টা। আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হবে ভাই? 2টা হবে। আনপেয়ার্ড ইলেকট্রন 2টা হবে। আচ্ছা, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন 2টা হবে। এখন তুমি একটু খেয়াল করো তো, এখানে তার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে? তুমি একটু তাকায় দেখো, এখানে তার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে? উত্তর হচ্ছে না। বাট এই যৌগের মধ্যে দেখো বেরিলিয়ামের যোজনী 2 আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। তার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, বাট যৌগের মধ্যে বেরিলিয়ামের যোজনী অলরেডি 2 আছে। এইটা ভাইয়া যখনই হবে ইলেকট্রন বিন্যাসে তুমি দেখবা আনপেয়ার্ড ইলেকট্রন নাই, বা যৌগের মধ্যে তার যোজনীর সমান পরিমাণ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে নাই, মিলবে না। এটা যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন তার যৌগের মধ্যে যোজনী আকারে আছে সেটা তার ইলেকট্রনিক কনফিগারেশন নাই, মিলে নাই, তাহলেই আমরা এক্সাইটেড করব। মনে রাখবা, যখনই মিলবে না তখনই আমি এক্সাইটেড করব। তাহলে এখন আমরা কি করব? বেরিলিয়ামকে এক্সাইটেড করব। এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু 2p অরবিটালটা আছে, 2p অরবিটালটা ফাঁকা, ইলেকট্রন নাই, 2p অরবিটালটা আছে। কারণ তুমি জানো 2 নম্বর শক্তি স্তরে 2sও হয়, আবার কি হয়? 2pও হয়। আর এটা তো আমার 1s অলরেডি আমরা জানি, 1s2 2s2, এটাই তো 4। তাহলে এখন আমি বেরিলিয়ামকে যদি এক্সাইটেড করি, তাহলে 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে ভাই? 2p তে চলে আসবে। 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসবে? 2p তে চলে আসবে। তো চলো আমরা করে ফেলি। বেরিলিয়াম 4, যখনই তুমি এক্সাইটেড বলবা তখন এটার উপর একটা এরকম স্টার মার্ক দিবা। এটার মানে হচ্ছে সে অলরেডি এক্সাইটেড অবস্থায় আছে, মানে সে বন্ধন তৈরি করার অবস্থায় আছে, মানে বন্ড ফরমেশন করবে এরকম একটা অবস্থায় আছে। তাহলে এখন এটার সিনারিওটা কীরকম হবে যখন তুমি দেখবা? তাহলে এখানে হবে 1s2, 1s থেকে তো কোনো সমস্যা নাই, বাট প্রবলেম হচ্ছে 2s এ ইলেকট্রন থাকবে একটা, এবং 2p তে এবার একটা ইলেকট্রন চলে আসবে। তাহলে এবার 1s তে 2ই থাকবে, 2s যেটা আছে এইখানে ইলেকট্রন এবার হবে একটা, আর
2p-তে একটা ইলেকট্রন আমার চলে আসবে, 2p-তে একটা ইলেকট্রন আমার চলে আসলো 2p-তে একটা ইলেকট্রন চলে আসলো, এই যে চলে আসলো। এবার একটা তোমরা ঠান্ডা মাথায় দেখো তো এইবার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হয়েছে তুমি তো দেখো, তুমি বলবো ভাইয়া এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আমি দেখতেছি, এই যে ভাই আমি দেখতেছি এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এবার কয়টা হয়েছে? দুইটা হয়েছে। তাহলে দেখো যৌগের যোজনী যা ছিল এবার কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যার সাথে মিলে গেছে, তার জন্যই কিন্তু আমি এক্সাইটেডটা করছি। আগে কিন্তু ছিল না, আগে এখানে দুইটা ছিল বাট কোনো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না, যার জন্য আমাকে এক্সাইটেড করা লাগছে। এখন তাহলে কি হবে, এইবার এই আনপেয়ার্ড ইলেকট্রন ক্লোরিনের বাইরের শক্তি স্তরে একটা অযুগ্ম ইলেকট্রন তার লাইফে দরকার। তুমি একটু চিন্তা করো, ক্লোরিন 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 হচ্ছে 17, তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো এটা কত 2, তারপর কি 8 7, তাই না? তাহলে আমি যদি একটু সাজায় গোছায় লিখি এটাকে লেখা যায় নিয়ন, তারপর হচ্ছে 3s2, তারপর কি 3p5। তাহলে আরেকটু যদি বুঝে লেখো, তুমি দেখো এই যে দেখো এখানে কয়টা আছে? 7টা আছে। তাহলে তার জীবনে কয়টা ইলেকট্রন দরকার অষ্টক পূরণ করার জন্য? আরেকটা দরকার, তার জীবনে আরেকটা দরকার। তাহলে যখন তুমি এইভাবে এটা বক্স ডায়াগ্রামে নিয়ে চলে যাবা, 3s2, 3p-তে 5টা আছে, 3p-তে 5টা আছে, 1 2 3 4 5। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া এখানে কোনটা বাদ আছে, কোনটা বাদ আছে তার জীবনে, তার জীবনে কোনটার জীবনে ইলেকট্রন অভাব আছে? তুমি বলবো ভাই এই যে আমি একটা মানুষ দেখতেছি এর জীবনে একটা ইলেকট্রন হইলে তার অষ্টক পূরণ হয়ে যায়। এটা কোন অরবিটাল? এটা কোন অরবিটাল? তুমি বলবো ভাই নামগুলো তো আমি জানি, এটার নাম হচ্ছে px, এটার নাম হচ্ছে py, এটার নাম হচ্ছে pz। তাহলে ক্লোরিনের এই pz অরবিটাল, ক্লোরিনের এই pz অরবিটাল বেরিলিয়ামের এই যে এইখানে ভাইয়া বেরিলিয়ামের যে দুইটা ইলেকট্রন ছিল, বেরিলিয়ামের যে দুইটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় ছিল, বেরিলিয়ামের যে দুইটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় ছিল, এই বেরিলিয়ামের দুইটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এখানে কি হবে? একটা সংকরণ হবে। সংকরণটা কি হবে? একটা s অরবিটালকে নিবা, একটা p অরবিটালকে নিবা। এই যে দেখো একটা s অরবিটাল গেল, একটা p অরবিটাল গেল, বেরিলিয়ামের sp সংকরণ হয়ে গেছে। পরীক্ষা কিন্তু এভাবে লিখতে হবে, একটা s অরবিটাল একটা p অরবিটাল, এবং ওভারল্যাপটা কার সাথে হবে? sp এর সাথে। sp এর সাথে ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ হবে? pz অরবিটাল। এটা আমার সংকরিত অরবিটাল, আর ওইটা হচ্ছে ক্লোরিনের বিশুদ্ধ p অরবিটাল। এটা হচ্ছে আমার সংকরিত অরবিটাল, আর এটা হচ্ছে ক্লোরিনের বিশুদ্ধ pz অরবিটাল। এখানে কি হবে? অধিক্রমণটা হবে। সো আমি যদি অধিক্রমণটা একটু দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করে ফেলো। দেখো তো ভাইরা, তোমরা একটু দেখো, ধরো বেরিলিয়াম ক্লোরাইড, তোমরা তো এটা স্ট্রাকচারই আঁকবা। তোমাকে যদি জিজ্ঞেস করি এখন ভাইয়া তুমি বলো তো এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম কি? তুমি বলবা এই বন্ধনের নাম সিগমা, এই বন্ধনের নামও কি? সিগমা। তার মানে জিনিসটা কি দাঁড়াইছে? জিনিসটা দাঁড়াইছে বেরিলিয়ামের সাথে এইখানে যে ক্লোরিনের বন্ধনটা আপনি করছেন, এইখানে যে বন্ধনটা আপনি করছেন, এরা সবাই হচ্ছে সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি ওভারল্যাপ, কারণ সবই সিগমা, একটা বন্ধন মানেই তো সিগমা, মনে থাকার কথা। এরা সবাই কি সামনাসামনি অধিক্রমণ। কার কার সাথে অধিক্রমণ হয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করো। এইবার দেখো তুমি কিন্তু লিখতে পারবা বেরিলিয়ামের, এই যে দেখো এইখানে একটা ক্লোরিন আসবে, এইখানে একটা ক্লোরিন আসবে, তাহলে বেরিলিয়ামের sp সংকরিত অরবিটালের সাথে কার কার ওভারল্যাপ হয়েছে? ক্লোরিনের pz অরবিটাল। তাহলে এইখানে ওভারল্যাপ কার কার হয়েছে? sp প্লাস pz, এই ওভারল্যাপটা হয়েছে, sp প্লাস কি pz, এই ওভারল্যাপটা হয়েছে। এবং এই ওভারল্যাপটা এইখানে এই ওভারল্যাপটাই হয়েছে, এই ওভারল্যাপটাই হয়েছে। এবং এই ওভারল্যাপটা কিভাবে হয়েছে? এই ওভারল্যাপটা হয়েছে ফেস টু ফেস, ফেস টু ফেস, ফেস টু ফেস মানে সামনাসামনি। কারণ কি? কারণ কি এখানে কি বন্ড হয়েছে? সিগমা বন্ড হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করো, দেখো তো এইখানের দুইটা বন্ধন তৈরি হয়েছে, দুইটা বন্ধন তৈরি হয়েছে না? এটা হচ্ছে, তুমি যদি চিন্তা করো, এটা হচ্ছে আমার বন্ড 1, এটা হচ্ছে আমার বন্ড 1, আর এইটা হচ্ছে তোমার বন্ড 2, বন্ড 2। তুমি একটু খেয়াল করো তো, কোনো লোন পেয়ার কি এক্সিস্ট করে এই বেরিলিয়ামের মধ্যে? কোনো লোন পেয়ার কি এক্সিস্ট করে? কোনো লোন পেয়ার কি এক্সিস্ট করে? উত্তর হচ্ছে না ভাই, এই বেরিলিয়ামের মধ্যে কোনো লোন পেয়ার এক্সিস্ট করে না। লোন পেয়ার কত হয়ে গেল? 0 হয়ে গেল। বুঝে গেলাম এটুকু, লোন পেয়ার 0 হয়ে গেল। এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, বন্ধন 1 আর বন্ধন 2 এর মধ্যকার কোণের মানটা কত হচ্ছে? এখানে যে তুমি ডায়াগ্রামটা আঁকছো, তাহলে বন্ধন 1 আর বন্ধন 2 এর মধ্যকার যে কোণটা তুমি আঁকছো, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, বেরিলিয়াম, এইখানে ক্লোরাইড, এইখানে ক্লোরাইড। তাহলে তোমার যদি এখন জিজ্ঞেস করি ভাই এখানে কোণের মানটা কত, তুমি বলবো ভাই এখানে দেখাই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, এখানে আপনি যে কোণটা আঁকছেন সেই কোণটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তাহলে আমরা কিন্তু এখানে একটা বন্ধন কোণের ব্যাপার স্যাপার পাচ্ছি, কোনো লোন পেয়ার নাই, কোনো লোন পেয়ার নাই। তাহলে ওভারল্যাপিংটা কিভাবে হবে সেটা যদি একটু দেখেন ভাইয়া, চলো ওভারল্যাপিংটা এবার করে ফেলি। এইবার চলো ওভারল্যাপিংটা একটু করে ফেলি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ওভারল্যাপিংটা করে ফেলি চলো। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু শিখছি, অলরেডি কি শিখছি? বেরিলিয়ামের সংকরণ কি হবে? sp
তাহলে এই হচ্ছে একটা s অরবিটাল, sp অরবিটাল সংকরিত, এই হচ্ছে আরেকটা sp সংকরিত অরবিটাল, এই হচ্ছে আরেকটা sp সংকরিত অরবিটাল। এবার এটার সাথে এটা কি, এই অরবিটালের নাম কি ভাই? এই অরবিটালের নাম হচ্ছে sp। এই অরবিটালের নাম কি ভাই? এটার নাম হচ্ছে sp। এবার এটার সাথে কার ওভারল্যাপ হবে? ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ হবে? ক্লোরিনের pz অরবিটাল। ক্লোরিনের pz অরবিটাল কিভাবে ওভারল্যাপ হবে ভাই? সামনাসামনি। ক্লোরিনের কি কোন অরবিটাল? pz অরবিটাল। তাহলে এই পাশে ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ হবে? pz অরবিটাল। ক্লোরিনের কোন অরবিটাল? pz অরবিটাল। এই যে ভাইয়া দেখো ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে। এই অরবিটালটার নাম কি? pz। এই যে দেখো ভাইয়া ওভারল্যাপ হয়েছে, এই অরবিটালটার নাম কি? pz। এখন তোমার যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া এইখানে যে ওভারল্যাপটা হয়েছে, এই ওভারল্যাপটা, এই যে এখানে যে একটা সুন্দর করে তুমি একটা ওভারল্যাপ দেখতেছো, এইখানে ওভারল্যাপটা হয়েছে, এইখানেও দেখো ওভারল্যাপ হয়েছে, এই যে ওভারল্যাপটা হয়েছে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এটার নাম হবে sp pz ওভারল্যাপ। কেউ যদি বলে না ভাইয়া আমি এটাকে উল্টাটা বলবো pz sp, সমস্যা নাই, এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। pz sp, অনেকে আবার sp এখানে p বলে, কারণ ওটা যে pz এটা আসলে একটু ঝামেলা আছে, ওটা যে pz এটা ডোন্ট মানে নট শিওর আর কি, একটু ঝামেলা আছে। সো আমরা এই জন্যে অনেকে sp p বলে অথবা pz sp বললেও সমস্যা নাই এখানে। আচ্ছা, তাহলে এইখানে একটা ছোট্ট জিনিস আমার চলে আসলো। এরপর এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত? এই যে দেখো ভাইয়া আমি যদি এখানে একটা টানি, লাইনটা টানি, লাইনটা টানি, লাইনটা টানি, লাইনটা টানি, লাইনটা টানলাম, টানলাম লাইনটার, আচ্ছা একটু লম্বা করে টানি, একদম এই মাথা থেকে টানি। তুমি একটু খেয়াল করো, এই যে খেয়াল করো, খেয়াল করো, এই যে টানলাম, এই যে টানলাম, এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, 180। এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং এই অণুর গঠনটার আকৃতি কীরকম তুমি একটু খেয়াল করে দেখো, অণুর গঠনের আকৃতিটা কীরকম হয়েছে? এই গঠনটা কীরকম হয়েছে? গঠন আকৃতি, গঠন আকৃতি এটা কীরকম হয়েছে ভাইয়া? গঠন আকৃতি হয়েছে লিনিয়ার। গঠন আকৃতি কীরকম হয়েছে? লিনিয়ার। বাংলায় যদি বলো সরল রৈখিক, সরল রৈখিক, সরল রৈখিক। গঠন আকৃতিটা কীরকম হয়েছে? সরল রৈখিক এবং মানে কি লিনিয়ার। মানে বাংলায় যদি বলো কি বলবো সরল রৈখিক, আর ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে লিনিয়ার। এবং বন্ধন কোণটা কত ডিগ্রি হয়েছে? 180 ডিগ্রি হয়েছে। এই হচ্ছে এসপি সংকরায়নকে তুমি যদি চিন্তা ভাবনা করো। তবে খেয়াল রাখবা আমরা যে এখানে এসপি সংকরণটা পড়তেছি, আমরা আজকের ক্লাসে যতগুলো সংকরণ পড়বো সবগুলোতেই খেয়াল রাখবা আজকের ক্লাসের জন্য সংকরণের জন্য লোন পেয়ার কত? লোন পেয়ার সবসময় কত হবে আজকের ক্লাসে? মনে রাখবা এটা আজকের ক্লাসের জন্য, আজকের পুরা ক্লাসটার জন্যই লোন পেয়ার 0, আজকের পুরা ক্লাসটার জন্য। তাহলে আমি শুরুতেই এটা লিখে রাখি, এই যে আজকের যে ক্লাসটা করব আমরা এখানে, এই ক্লাসের পুরাটার জন্যই লোন পেয়ার কি? এখানে পুরা ক্লাসটার জন্যই লোন পেয়ার কি ভাই? 0। এটা একটু মনে রাখবো, লোন পেয়ার 0, এটা আমরা একটু মনে রাখবো। পুরা ক্লাসটাই হচ্ছে লোন পেয়ার 0, তুমি দেখবা লোন পেয়ার থাকবে না। তাহলে এখন এই যে লিনিয়ারটা শেপে পাইলাম, এটা চলো একটু 3D তে দেখে ফেলি। এই যে দেখো ভাই আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখো তোমরা দেখতে পারো কিনা। দেখো এই যে দেখো আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে একটা ক্লোরিন, এটা হচ্ছে আরেকটা ক্লোরিন, এটা হচ্ছে আমার মাঝের বেরিলিয়াম। দেখো বেরিলিয়াম, ক্লোরিন, ক্লোরিন, দেখো বন্ধনটা কীরকম? লিনিয়ার, সরল রৈখিক। বন্ধন কোণ এক সরল কোণ বা 180 ডিগ্রি, এক সরল কোণ বা 180 ডিগ্রি। এই যে বেরিলিয়াম, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, দেখো বন্ধন কোণটা কত ডিগ্রি? আমার 180 ডিগ্রি, সরল রৈখিক গঠন। তাহলে আমরা মোটামুটি যখন পড়ব প্রত্যেকটা সংকরণে চরিত্র বের করব, কিভাবে স্ট্রাকচারটা কি হয়, ওভারল্যাপের নামটা কি হয় এবং গঠনটা দেখতে কীরকম, এটা আমরা শিখব। তাহলে চলো আমরা এখন sp2 সংকরণ এটা পড়ি। নাও sp2 সংকরণ, আগের মতোই আমি এই কথাটা বারবার বলবো, এইখানেও লোন পেয়ার কত হবে? lp, এটা কি হবে? lp হবে 0, মনে রাখবা lp এইখানেও কি 0, lp এইখানেও 0। ওকে, তো sp2 সংকরণ তার মানে কি? একটা s অরবিটাল, একটা কি s অরবিটাল, আর দুইটা কি p অরবিটাল। তাহলে ধরো একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, ভালো করে খেয়াল রাখবা, দুইটা p অরবিটাল। ধরো এইটা একটা p অরবিটাল প্লাস এটা আরেকটা p অরবিটাল, ভালো হয় নাই, এটা আরেকটা p অরবিটাল, ঠিক আছে। এটা একটা s অরবিটাল, এটা একটা p অরবিটাল, এটা একটা p অরবিটাল, ঠিক আছে। দুইটা p অরবিটাল মিলে এই যে দেখো একটা s, এই যে একটা p, এই যে আরেকটা p, দুইটা p অরবিটাল এবং একটা s অরবিটাল মিলে কি এখানে হবে? sp2, এবং সবার চেহারা কি হবে? সেম হবে, sp2, sp। এই যে ভাইয়া এটা হচ্ছে sp2 অরবিটাল,
এটা হচ্ছে সংকরণের পরে। এটা কি সংকরণের পরে, এটা খুব ভালো করে বুঝতে হবে। এই পাশটা হচ্ছে সংকরণের আগে আর ওই পাশটা হচ্ছে সংকরণের পরে। এইবার আমরা যদি এটার একটা এক্সাম্পল চিন্তা করি, তার আগে একটু খেয়াল করো sp2, তার মানে এইখানে x এর ভ্যালু কত হবে? 3 হবে। x এর ভ্যালু কি হবে? 3 হবে। আচ্ছা, যদি একটা এক্সাম্পল চিন্তা করো বোরন ট্রাইক্লোরাইড, তুমি একটু চিন্তা করো তো এখানে বোরনের যোজনী কত? 3। তাহলে আমার এখানে সেন্ট্রাল অ্যাটমকে বোরন, এবং বোরনের যোজনী কত পাইছি আমরা? এখানে 3 পাইছি। বোরন কিন্তু সেন্ট্রাল অ্যাটম এবং বোরনের যোজনী কত? 3। তাহলে বোরনকে ইলেকট্রনিক কনফিগারেশন করি, বোরন হচ্ছে 5, তাহলে 1s2, 2s2, 2p হচ্ছে 1, 2p হচ্ছে 1, এটা 2s, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 1s। আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? আনপেয়ার্ড ইলেকট্রন একটা। তাহলে এখন আমার বলো যোজনী কি এক হবে? এটার আনপেয়ার্ড ইলেকট্রন তো এক, যোজনী কি এক? যৌগটাই তো দেখো, যৌগের মধ্যে ক্লোরিন মানে বোরনের যোজনী 3, তার মানে এখন কি করতে হবে? দেখো যৌগে যোজনী 3 বাট আনপেয়ার্ড ইলেকট্রন একটা, যৌগে যোজনী 3 আনপেয়ার্ড ইলেকট্রন একটা, এটার মানে কি? এখন কি করতে হবে? কি করতে হবে? এক্সাইটেড করতে হবে। চলো এক্সাইটেড করি। যদি এক্সাইটেড করি, এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে। তাহলে আমরা চলো এটাকে এক্সাইটেড করে ফেলি। এক্সাইটেড মানে হচ্ছে এরকম স্টার মার্ক দিব, স্টার মার্ক যদি দিই তাহলে এইখানে একটা ইলেকট্রন থাকবে 1s2, এনে কোনো সমস্যা নাই। 2s এ একটা ইলেকট্রন থাকবে, আর 2p-তে যে তিনটা মানে 2p-তে একটা ইলেকট্রন ছিল আর 2s থেকে আসবে আর একটা ইলেকট্রন। ওকে, হয়ে গেছে। দেখো এটা চলে আসছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। এখন ভাইয়া এখন একটু খেয়াল করো, বাইরের শক্তি স্তর কি করবে? সংকরণে অংশগ্রহণ করবে। বাইরের শক্তি স্তর কি করবে? সংকরণে অংশগ্রহণ করবে। দেখো একটা s, এই যে একটা s আর এই দুইটা p সংকরণে অংশগ্রহণ করতেছে। তাহলে এখানে যে সংকরণটা হচ্ছে এটার নাম কি হবে? একটা s, দুইটা p, এই যে সংকরণটা হচ্ছে এটার নাম কি হবে? sp2 সংকরণ। sp2 সংকরণ। এই যে sp2 সংকরণ তুমি পেয়ে গেছো। তুমি কিন্তু এটাকে ফর্মুলার সাহায্যে বের করলেও হইতো। x = এটা কত? হাফ m প্লাস v। তাহলে হাফ m কত? একযোজী পরমাণু কয়টা আছে? এখানে 3টা। বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপ। বোরন কি 13 নম্বর গ্রুপ। তাহলে বাইরের শক্তি স্তরে কয়টা থাকবে? 3টা। তাহলে 3 + 3 6/2, তাহলে 6/2, তাহলে এটা কি হবে? 3। তাহলে এটা সংকরণ কি হবে? sp2 হবে। এটা সংকরণ কি হবে? sp2 হবে। এখানেও sp2 হবে। দেখো ফর্মুলা অনুযায়ী আসতেছে, এটা অনুযায়ী আসতেছে। এখন আমরা যদি একটু চরিত্রটা বের করে ফেলি, চলো চরিত্রটা বের করে ফেলতে পারবো। দেখো sp2, তাহলে তুমি একটু চিন্তা করো, যদি তোমাকে জিজ্ঞেস করি পার্সেন্টেজ অফ s কয়টা আছে? একটা। টোটাল কয়টা? 3টা। ইন্টু কত হবে? 100%, যা আসবে তাই অ্যান্সার। এবার যদি বলি পার্সেন্টেজ অফ পি কয়টা ভাইয়া? এখানে 2টা। টোটাল কয়টা? 3টা। ইন্টু কত? 100%। ঠিক আছে। সো এখান থেকে তুমি চাইলে এদের ক্যারেক্টার কতটুকু এটাও তুমি এখানে বের করে ফেলতে পারবা। সো এটাও চলে গেল। এখন একটু খেয়াল করো, এখানে ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ করবে? তুমি কিন্তু অলরেডি দেখছিলা ক্লোরিনের সবসময় কোন অরবিটাল ওভারল্যাপ করে? ক্লোরিনের পিজেড অরবিটাল। ক্লোরিনের কোন অরবিটাল? পিজেড অরবিটাল। তাহলে এখন আমি যখন চিন্তা করব বোরন ট্রাইক্লোরাইড, ধরো এরকম দিলাম বোরন ট্রাইক্লোরাইড, তাহলে এরা সবগুলা কি বন্ড? এরা সবগুলা কি বন্ড? এরা সবগুলা কি সিগমা বন্ড। এরা সবগুলা কি সিগমা বন্ড, সিগমা বন্ড। বোরনের এখানে কি সংকরণ হয়েছে? sp2। আর ক্লোরিনের এখানে কোন অরবিটাল ওভারল্যাপ করে? পিজেড। এই ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ করে? পিজেড। এই ক্লোরিনের কোন অরবিটাল ওভারল্যাপ করে? পিজেড। তাহলে এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া এইখানে যে সিগমা হয়েছে, এই যে এই সিগমাটা কিভাবে তৈরি হয়েছে? তুমি বলবা sp2 প্লাস পিজেড, এবং প্রত্যেকটার জন্যই কিন্তু এই ওভারল্যাপটাই হয়েছে, সবার জন্য এটাই হয়েছে sp2 প্লাস পিজেড। কারণ কি? বোরনের তো sp2ই হয়েছে, তাহলে এটার নামও sp2, এটার নামও sp2, এটার নামও sp2, সবগুলোর নামই কিন্তু sp2। মিন্স এটার নামও তুমি বলবা sp2, এটার নামও তুমি বলবা sp2, এটার নামও তুমি কি বলবা? sp2ই বলবা, সবার নাম sp2। এটার সাথেই তো ক্লোরিনের পিজেড অরবিটালটা ওভারল্যাপ করছে, এটার সাথে সাথেই ক্লোরিনের পিজেড অরবিটাল ওভারল্যাপ করে এইখানে কিন্তু সংকরণটা হয়েছে। এখন যদি এটার গঠনটা একটু আঁকতে চাই, দেখো একটু গঠনটা আঁকি। তুমি দেখো, তাহলে ধরো বোরন, ঠিক আছে, বোরন এই একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল। এখন এখানের সাথে কার কি ওভারল্যাপ করবে? ক্লোরিন। এটার সাথে কি ওভারল্যাপ করবে ভাই? ক্লোরিন। ঠিক আছে। সো এখানে আমরা কি নিব? ক্লোরিন। এই যে দেখো ভাইয়া ক্লোরিনের পিজেড অরবিটাল, এই যে পিজেড অরবিটাল ওভারল্যাপ করছে, এই যে ওভারল্যাপ হয়েছে ক্লোরিন, এই পিজেড অরবিটাল। ক্লোরিনের সবসময় কিন্তু পিজেড অরবিটালই ওভারল্যাপ হচ্ছে এইখানে। এই যে ভাইয়া দেখো ক্লোরিনের পিজেড অরবিটাল ওভারল্যাপ করে ফেলছে। ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটিভাবে এইখানে ওভারল্যাপ হয়েছে, এইখানে ওভারল্যাপ হয়েছে, আবার এই যে এইখানে ওভারল্যাপ হয়েছে।
সো এটা স্ট্রাকচারটা যদি তুমি যোগ করো, স্ট্রাকচারটা কীরকম আসতেছে তুমি একটু দেখো তো, স্ট্রাকচারটা দেখো তো, গঠনটা কীরকম আসতেছে। এই একটা নিলা, তারপর হচ্ছে এই একটা নিলা, তারপর এই একটা নিলা, কীরকম আসছে দেখো তুমি একটু ঠান্ডা মাথায় দেখো এটা কীরকম আসছে, তুমি একটু খেয়াল করো কীরকম আসছে। ট্রাইগোনাল, ত্রিকোণাকার। এটা শেপটা কীরকম বলবা? শেপ কি বলবা? ট্রাইগোনাল, ত্রিকোণাকার। অনেকে বলে ত্রিভুজাকার, সমস্যা নাই, ত্রিভুজ আকার। শেপটা কীরকম আসছে? ত্রিভুজ আকার। কি আসছে? ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার, ট্রায়াঙ্গেল শেপে। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজ আকার শেপে আসছে। এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে তাহলে বন্ধন কোণটা কত হবে? বন্ধন কোণটাও ভাই বলে ফেলেন আমাকে, বন্ধন কোণটাও বলে ফেলেন। খেয়াল করো বন্ধন কোণটা কত হবে, তুমি ঠান্ডা মাথায় যদি চিন্তা করো তাহলেই বুঝবা। এনে 360 ডিগ্রি আছে, তাহলে 3 ভাগ করো, কত ডিগ্রি হবে? 360কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 360 ডিগ্রি ভাগ 3, তাহলে কত হবে? বন্ধন কোণ 120 ডিগ্রি। এটা কিন্তু একই তলে আছে, প্লেনার। আর একটু বলতে হবে এটা কিন্তু ট্রাইগোনাল প্লেনার, 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 ট্রাইগোনাল প্লেনার, মানে একই তলে আছে, ট্রাইগোনাল প্লেনার, ত্রিভুজাকার। তারপর কি বলতে হবে? সমতলীয়, মানে একই তলে এটা আছে। এটা কি আছে? একই তলে আছে। দেখো আমি তোমাদেরকে এটার যদি এটা 3D মডেলটা তোমাদেরকে দেখাই, দেখো তোমরা আমার সাথে মিলাইতে পারো কিনা। দেখো এই যে হ্যাঁ, দেখো এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে বোরন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এই হচ্ছে আমার আরেকটা ক্লোরিন। খেয়াল করো এটা হচ্ছে এই কালো কালারটা হচ্ছে বোরন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা আরেকটা ক্লোরিন, তাহলে বোরন, বোরন ট্রাইক্লোরাইড। দেখো মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি। এবং এটার চেহারাটা তুমি দেখো, আমি যদি যোগ করি, এই যে দেখো যোগ করলে কীরকম আসবে? এই মাথা যোগ করলে একটা তল, এই মাথা যোগ করলে একটা তল, এই মাথা যোগ করলে কিন্তু একটা তল। এবং তুমি যদি চিন্তা করো এটা কিন্তু আমার হাতের তালুর উপর থাকবে, এই যে দেখো হাতের তালুর উপর থাকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা একই তলের উপর থাকে, এই জন্য আমরা কি বলতেছি? ট্রাইগোনাল প্লেনার বলতেছি বা সমতলীয় বলতেছি। এটাকে আমরা কি বলতেছি? ট্রাইগোনাল প্লেনার বলতেছি বা সমতলীয় বলতেছি। তাহলে আমরা মোটামুটিভাবে sp2 এর ব্যাপারটা শিখে ফেললাম। sp2 কিভাবে কি হয়, চরিত্র বের করলাম, লোন পেয়ার জিরো, এটা বললামই অলরেডি আমরা। এখানে তুমি লোন পেয়ার বের করলেও পারবা, x - m - d দিয়েও করতে পারো। ওই যে লোন পেয়ারের যে ফর্মুলা ছিল ওটা দিয়েও করতে পারো চাইলে। লোন পেয়ারের একটা ফর্মুলা ছিল না, x - m - d, মনে করে দেখো এখানে x এর মান তুমি পাইছো অলরেডি 3, আর একযোজী পরমাণুর সংখ্যা 3টা, দ্বিযোজী পরমাণু একটাও নাই, তাহলে এইখানেও কিন্তু লোন পেয়ার চাইলে ওই ফর্মুলা দিয়েও তুমি করতে পারো, একই জিনিস আসবে কিন্তু। আচ্ছা, সো এই হচ্ছে তোমার sp2 এর ক্ষেত্রে। বন্ধন কোণ সংকরণের ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। ফার্স্টে যে জিনিসটা মনে রাখতে হবে সংকরায়ন। সংকরায়নটা কি এটা ভালো করে মনে রাখতে হবে। তারপর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এটা ভালো করে মনে রাখতে হবে যে কোনো সংকরণে যখন পড়বা। তারপর মনে রাখবা শেপটা কি, এটা যে কোনো সংকরণের ক্ষেত্রে শেপ। তারপর হচ্ছে তার মধ্যে লোন পেয়ার কয়টা আছে, তারপর হচ্ছে তার ড্রয়িংটা কি, তারপর তার ড্রয়িংটা, মানে তোমার ড্রয়িংটাও পারতে হবে, অণুর গঠনটাও তোমাকে আঁকতে পারতে হবে। সো যখন তুমি কোনো একটা সংকরণ পড়বা চেষ্টা করবা এই কয়েকটা জিনিসের উপর ভালো করে ফোকাস করতে, এই কয়েকটা জিনিস যেন পারফেক্টলি হয়। তুমি সংকরণটা বের করতে পারো, বন্ধন কোনটা জানো, তার গঠন আকৃতিটা কীরকম, গঠনটা তুমি আঁকতে পারো, কয়টা লোন পেয়ার আছে এটা বের করতে পারো, তার মানে তুমি মোটামুটিভাবে ওই যৌগের সব কিছু ইনফরমেশন পারো অ্যাবাউট হাইব্রিডাইজেশন। আচ্ছা, সো এটাকে ট্রাইগোনাল প্ল্যানার বলা হয়, এবং ট্রাইগোনাল প্ল্যানার মানে হচ্ছে একটা তলই থাকবে, দ্যাটস ওয়াই ট্রাইগোনাল প্ল্যানার বলতেছি। না এখন আমরা হচ্ছে sp3 সংকরায়ন পড়বো। এটা স্লাইড এড করে নিই। ওকে, সো sp3 সংকরায়ন। হ্যাঁ, সো খেয়াল করো sp3, তুমি কিন্তু এইখান থেকে অনেক কিছু বলতে পারবা। দেখো তুমি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, দেখো এখানে s এর পার্সেন্টেজ কত হবে, s এর পার্সেন্টেজ কত হবে, তুমি বলবো ভাই 1 ডিভাইড বাই s আছে একটা, p আছে 3টা, তাহলে টোটাল হচ্ছে 4টা, তাহলে কত হবে ইনটু 100%। তাহলে দেখো s এর পার্সেন্টেজ তুমি পেয়ে গেলা। এখন ভাবে আমি যদি বলি p এর পার্সেন্টেজ কত হবে, p এর পার্সেন্টেজ কত হবে, p কয়টা আছে 3টা, তাহলে 3 ডিভাইড বাই 4 ইনটু কত 100%। সো এটাকে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, এখানে মনে হয় এটা আসবে 25%, 1/4 তো 0.25, তাহলে 100, হ্যাঁ 25%, আর এটা 100% থেকে বাদ দিবা, তাহলে এটা আসবে 0.75%। ঠিক আছে, সো আমরা এটা বুঝলাম, s আর p এর পার্সেন্টেজ বের করা শিখে ফেললাম। এখন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমরা বলছিলাম যখন একটা সংকরণ পড়বো তার বন্ড অ্যাঙ্গেল, শেপ আর লোন পেয়ার শিখবো। আপাতত আমরা সবগুলা ক্ষেত্রে তোমার কি বলতেছিলাম যে ভাইয়া লোন পেয়ারটা আমরা কি ধরতেছি, জিরো ধরতেছি। লোন পেয়ার জিরোর এক্সাম্পলটাই আমরা এখানে অ্যাকসেপ্ট করতেছি। তাহলে এখন যখন লোন পেয়ার জিরো হবে তখন sp3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কীরকম হবে, বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ এই ক্ষেত্রে হবে 109.5 ডিগ্রি, অথবা অনেকে বলে
109 ডিগ্রি 28 মিনিট, একই জিনিস ভাইয়া, 109 ডিগ্রি 28 মিনিট অথবা হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে আসে, অনেকে বলে ভাইয়া এটার শেপটা কীরকম, এটা শেপটা আমাকে একটু বলে দেন। এটা শেপটা হচ্ছে টেট্রাহিড্রাল বা টেট্রাহেড্রাল, হোয়াট এভার ইউ সে, টেট্রাহিড্রাল। এটার বাংলা হচ্ছে চতুস্তলকীয়। এটা কিন্তু আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়ছিলাম তখন কিন্তু হালকা পাতলা আইডিয়া দিয়েছিলাম যে এটা কেন চতুস্তলকী বলে। তাও আমরা এখানে আবার একটু দেখবো, সমস্যা নেই, চতুস্তলকীয়। সো sp3 এর মোটামুটি একটা আইডিয়া পাইছি। আরেকটা জিনিস হচ্ছে sp3 এর মধ্যে কে কে থাকবে, একটা s থাকবে কয়টা, s থাকবে কয়টা, s থাকবে একটা, আর p থাকবে কয়টা, p থাকবে কয়টা, তিনটা। সো একটা s আর তিনটা p মিলে যে সংকরণটা হবে সেটা হবে sp3। এটা হচ্ছে sp3 এর একদম খুবই বেসিক কথাবার্তা, খুবই বেসিক কথাবার্তা। সো আমি যদি একটু চিন্তা করি কিভাবে হবে, দেখো ধরো এটা একটা s অরবিটাল প্লাস p অরবিটাল তিনটা যাবে, তাহলে এইটা ধরো একটা p অরবিটাল প্লাস p অরবিটাল তিনটা, তাহলে এইটা আরেকটা p অরবিটাল প্লাস আরও একটা p অরবিটাল, এইটা আরেকটা p অরবিটাল। এই যে দেখো ভাইয়া s অরবিটাল px py pz, আমরা এরকম তিনটা p অরবিটাল নিলাম। নিলে কি হবে, এখানে আমার sp3, এটা কিন্তু সংকরণের আগে, খেয়াল করো ভাইয়ারা, এটা কিন্তু সংকরণের আগে। এটা s অরবিটাল, এটা ধরো একটা p অরবিটাল, এটা ধরো আরেকটা p অরবিটাল, এটা হচ্ছে আরও একটা p অরবিটাল। তুমি চাইলে px py লিখতে পারো, সমস্যা নাই। এটা px, এটা py, এটা হচ্ছে pz, সমস্যা নাই। আর s অরবিটালেতে কোনো দিকধর্মিতা নাই, তাহলে আমি সিম্পল লিখতেছি sp, এবার লিখতেছি। তাহলে এখানে যে সংকরিত অরবিটালটা তৈরি হবে সেটার নাম কি হবে, sp3, sp3। এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল sp3। এখানে আরেকটা অরবিটালকে একটু লম্বা করে আঁকা হয়, এই অরবিটালটাকে আমি একটা অন্য কালারে আঁকি, এটাকে একটু লম্বা করে আঁকা। এটার মানে কি, এই যে এটা আঁকলাম, এটা হচ্ছে sp3 অরবিটাল, ঠিক আছে। প্রত্যেকটা নামই কিন্তু sp3, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার সংকরণের পরে তুমি পাইলা sp3। এখন তোমার মাথায় কিছু প্রশ্ন আসবে আমি জানি, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু 3D তে দেখানোর চেষ্টা করতেছি। সবাই একটু দেখো, সবাই একটু দেখো। এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এটাকে আমি এক কাজ করি, আমার হাতের উপর রাখি, ঠিক আছে। হাতের উপর রাখলাম, এই যে হাতের উপর রাখলাম, আশা করি দেখতেছো। সো এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে মিথেন, আমি একটু লিখে ফেলি। এটার খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে CH4। তুমি যদি CH4 এর ক্ষেত্রে x এর ভ্যালু বের করো তুমি দেখবা পাবা 4, অথবা তুমি যদি চাও স্টেরিক নাম্বার বের করবা, স্টেরিক নাম্বারও কত পাবো ভাইয়া, 4 পাবা। সো তার মানে এটার হাইব্রিডাইজেশন sp3 আনডাউটেডলি, আমরা এটা শিখছি অলরেডি। সো এটা হচ্ছে মিথেন, তাহলে এখানে হচ্ছে কার্বন, এটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা ক্যামেরার ট্রাইপড স্ট্যান্ডের মতো। তোমার বাসায় বা আশেপাশে যদি ক্যামেরার ট্রাইপড স্ট্যান্ড দেখো তাহলে তুমি ফিল করতে পারবা জিনিসটা। সো মিথেন ইজ লুক লাইক এ ট্রাইপড স্ট্যান্ড। সো হিয়ার ইজ কার্বন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন। এখন তুমি যদি চিন্তা করো আমার হাতের তালুটাকে তুমি যদি XY প্লেন চিন্তা করো, হাতের তালুটা এদিকে x অ্যাক্সিস, এদিকে আমার y অ্যাক্সিস, তাহলে XY প্লেন, আর এটা কি আমার z অ্যাক্সিস। তাহলে তুমি একটু চিন্তা করো এই হাইড্রোজেনটা আমি যে দেখাচ্ছি, এই হাইড্রোজেনটা আর এই যে এদিকের হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা কি আছে, সেম প্লেনে আছে, আমার হাতের তালুর উপরে আছে, তার মানে এরা সেম প্লেনে আছে। এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমি গ্রিন কালারে যে তিনটা অরবিটালের ড্রয়িং করছি, এই তিনটা ড্রয়িং হচ্ছে আমার এই যে এইটা, এইটা আর এইটা, মানে হচ্ছে সহজ ভাষায় যারা একই তলে আছে তাদেরকে আমি এরকম গ্রিন কালারে দেখাইতেছি, এটাকে একই তলে দেখাইতেছি। আর এটা লম্বা করে একটু আঁকছি না, দেখছো নিচের দিকে একটু লম্বা করে আঁকছি, এটার মানে কি ভাইয়া, এইটার মানে আকার আকৃতিতে আয়তনে মোটা, ব্যাপারটা এমন না, এটা হচ্ছে ভাইয়া এক্সপ্রেশন। এই যে দেখো এটা উলম্ব তলে আছে, এখন এই উলম্ব তলে জিনিসটা তো আমার জন্য দেখানো টাফ, এটা কিন্তু আমি দেখাইতে পারবো না এই খাতায় বা এই প্লেনে, আমাকে উলম্ব তলে দেখানোটা অনেক টাফ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে একটা অ্যানাদার এক্সপ্রেশনে যাইতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি এটাকে একটু লম্বা করে দেখাচ্ছি। সো এটাকে অনেকে ওয়েজ ড্যাশেও দেখায়। সো আমরা আপাতত ওয়েজ ড্যাশ তো পড়ি নাই, যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো ওয়েজ ড্যাশ নিয়ে আইডিয়া পাবো ইনশাল্লাহ। সো কিছু প্রজেকশন আছে, ওয়েজ ড্যাশ প্রজেকশন বলে। সো আপাতত আমি ওয়েজ ড্যাশ প্রজেকশনে যাচ্ছি না, বাট এইটা বলতেছি যে এইটা যেহেতু উলম্ব তলে আছে, এটাকে তুমি যদি দেখাইতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এটা লম্বা করে দেখাইতে হবে, এটা একটা ব্যাপার গেল। এবার দেখো এটা কেন চতুস্তলক বলি, দেখো এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলে এখানে একটা তল পাবা, দেখছো ভাই এটা তল পাবা। আবার এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যোগ করলে এখানে আরেকটা তল পাবা, পাবা, হ্যাঁ ভাই পাইছো। এইটা এই যে এই পিছনের হাতের এইটা আর এইটা যোগ করলে এখানে আরেকটা তল পাবা, পাইছো। আর নিচে দেখো এখানে আমার হাতের তালুর মধ্যে এই পয়েন্ট কার্বন এটা সহ আরেকটা তল তৈরি হয়েছে, তাহলে কয়টা তল পাইলা, 4টা তল পাইলা। তল তৈরির জন্য 3টা বিন্দু মিনিমাম দরকার, মনে রাখবা সরল রেখার জন্য 2টা বিন্দু, তলের জন্য 3টা বিন্দু। তুমি দেখো 1 2 3 তল হয়েছে একটা, 1 2 3 তল হয়েছে, 1 2 3 তল হয়েছে, নিচে 1 2 3 4, নিচে পুরোটা মিলে
পুরোটা মিলে বলতে 1 2 3 এই যে নিচের 3টা মিলে তল কার্বনের সাথে সেন্টার করে করে আর কি, কার্বনের সবাই কিন্তু কার্বনের সাথে সেন্টার করে করে নিচের একটা তল, তাহলে টোটাল তল কয়টা 4টা। এবং এইখানে যে বন্ড অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই বন্ড অ্যাঙ্গেলের মানটা কত ভাইয়া, এই বন্ড অ্যাঙ্গেলের মানটা কত 109.5 ডিগ্রি অথবা কি 109 ডিগ্রি 28 মিনিট। আমরা কিন্তু এটা প্রমাণও দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে, এটা প্রমাণ দেখবো, টেনশন নাই। বাট এইখানে মোটামুটি আশা করি সবাই বুঝাইতে পারছি কেন এটা চতুস্থলক হয়েছে, কেন কি হয়েছে, এটা আশা করি সবাই বুঝছো। সো sp3 সংকরণ কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে। এটার খুবই ভালো এক্সাম্পল হচ্ছে মিথেন, বন্ড অ্যাঙ্গেলগুলো কি কি, শেপটা কিরকম, চতুস্থলক কেন বলে, কিভাবে কি হয়, আশা করি সবাই তোমরা সব বুঝতে পারছো। এবার আমরা যদি মিথেনের স্ট্রাকচারকে একটু চিন্তা করি, দেখো ভালো করে, আচ্ছা এটা আমি পরে আসতেছি, আমি মিথেনের স্ট্রাকচারটা একটু আঁকি, দেখো ভাইরা একটু খেয়াল করো, কার্বন কার্বন 6, তাহলে এখানে কি আছে 1s2 2s2, তারপর কি আছে 2p2, ঠিক আছে। এবার তুমি যদি মিথেনকে দেখো, মিথেনে কার্বন তো সেন্ট্রাল, এটা তো বিশ্বাস করো তাই না? হ্যাঁ ভাইয়া বিশ্বাস করি, কার্বন সেন্ট্রাল অ্যাটম, এটার যোজনী কত, এটার যোজনী কত, এটার ভ্যালেন্সি কত, এটার ভ্যালেন্সি বাংলা হচ্ছে যোজনী, ভাইয়া ভ্যালেন্সি কত 4। এখন তুমি একটু খেয়াল করো, এইখানে এই ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এই পাশে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা ভাই 2টা, তাহলে তার যোজনী কত হবে 2, কিন্তু আমার এই যৌগে দেখতেছি তার যোজনী 4, তার মানে এখন আমাকে কি করতে হবে, যৌগের যোজনী আর আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা মিলে নাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্সাইটেড করতে হবে। চলো এক্সাইটেড করে ফেলি, তাহলে এক্সাইটেড করলে যেটা হবে 2s থেকে একটা ইলেকট্রন এইখানে চলে আসবে, নিয়ে আসো তাহলে এটা ইলেকট্রনটা, তাহলে 1s2 2s1 2p3, এই যে চলে আসলো। এখন দেখো এটা কি আমার 2s আর এটা কি 2p, এই যে দেখো ভাইয়া একটা s অরবিটাল, এই যে দেখো px, এই যে দেখো py, এই যে দেখো pz, এরা সবাই কি করছে, সংকরণে অংশগ্রহণ করছে। তাহলে এখন এই যে s px py pz এরা সবাই মিলে যে সংকরিত অরবিটালটা তৈরি করবে সেটার নাম কি হবে, sp3 অরবিটাল, sp3 সংকরিত অরবিটাল, ঠিক আছে, sp3 সংকরিত অরবিটাল। তার মানে এখানে কার্বনের কি সংকরণ হয়েছে, sp3 সংকরণ হয়েছে। তাহলে কার্বনের sp3 সংকরিত অরবিটাল তুমি যদি আঁকতে চাও, একটা 2টা, এটা দিলাম সেম তলে যারা যারা আছে, সেম তলে যারা যারা আছে 3টা, আরেকটা কি দিব, আরেকটা কি দিব, অন্যটা কালার পেন এঁকে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটাকে একটু লম্বা করে আঁকলাম, এই যে ভাই দেখো 3টা চলে আসছে। এখন এখানে কে ইলেকট্রন শেয়ার করবে, এখানে কে ইলেকট্রন শেয়ার করবে, এইখানে একটা ইলেকট্রন দিবে কে, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন দিবে কে, হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন দিবে কে, হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন দিবে কে, হাইড্রোজেন। হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে, হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে ভাই, হাইড্রোজেনের থাকে s অরবিটাল, হাইড্রোজেনের কোন অরবিটাল থাকে, s অরবিটাল, ভাইয়া দেও হাইড্রোজেনের, এই যে দেখো s অরবিটাল, দেখতে কি রকম গোলাকার, এই যে হাইড্রোজেন, এই অরবিটালটার s অরবিটাল এবং অধিক্রমণ হয়েছে সামনাসামনি অধিক্রমণ, সবই সিগমা বন্ধন, তাহলে sp3 s ওভারল্যাপ, কারণ হাইড্রোজেনের s অরবিটাল, এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, এই ওভারল্যাপের নামও কি হবে, sp3। এটা আমি কেন লিখতেছি, কারণ sp3s যে কথা, sp3s যে কথা, ssp3 একই কথা, ssp3 একই কথা। এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, এটা হচ্ছে sp3s, সবই কিন্তু সিগমা, সবই কিন্তু কি, সবই কিন্তু কি সিগমা, সব সিগমা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেন সব সিগমা 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 সিগমা, সামনাসামনি অতিক্রমণ, ঠিক আছে। সো এইখানে আরেকটা হাইড্রোজেন আসবে, সেটা একটু এঁকে দিই, এখানে আমার আরেকটা হাইড্রোজেন আসবে, এই যে হাইড্রোজেনটা আসলো, এইখানে যে ওভারল্যাপটা হয়েছে সেটার নামও কি sp3, এই যে দেখো ভাইয়া মিথেনের স্ট্রাকচার চলে আসছে। এবং এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হবে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। চাইলে এখানে ওই যে ডটেড সিম্বল দিয়ে তুমি চাইলে মিলাইতে পারো, ডটেড সিম্বল দিয়ে মিলাইতে পারো, এই যে একটা চতুস্থলক যে হয়েছে বোঝা যায়, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ও সরি, এই হচ্ছে চতুস্থলক, মোটামুটি এই যে হয়ে গেছে। দেখো এই স্ট্রাকচারটাই তোমাদের এইখানে খুব চমৎকার হয়তো দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে। সো আমি এখানে আরেকটু অ্যাড করি, এটাকে অ্যাড করা যায়, এই যে অ্যাড করলাম, এই হচ্ছে মোটামুটি আমার স্ট্রাকচারটা। চতুস্থলক বলতে কি যে এটাকে কানেক্ট করলে তুমি আলটিমেটলি চতুস্থলকই পাবা, 3D শেপে যদি দেখো এটা চতুস্থলক হবে। এবং বন্ড অ্যাঙ্গেলটা খুবই পারফেক্টলি তুমি যদি চিন্তা করো, এখানে এটা লেখা আছে, এই যে দেখো মিথেনের স্ট্রাকচারটা, এটা এতক্ষণ ধরে বারবার আসতেছিল, এই যে দেখো সেই মিথেনের স্ট্রাকচারটা, 4টি sp3 হাইব্রিড অরবিটাল, ঠিক আছে, মানে এটা s আর হচ্ছে 3টা p মিলে এই যে sp3 অরবিটাল। তোমাকে পরীক্ষায় কিন্তু ভাই এইভাবে আঁকতে হবে, এইভাবেই আঁকতে হবে, এবং পারফেক্টলি চতুস্থলক হয়েছে sp3 সংকর অরবিটাল, ঠিক আছে। সো এই হচ্ছে মিথেনের কথাবার্তা। আশা করি তোমরা সবাই মিথেনের ব্যাপারটা ধরতে পারছো। আমি এখানে চেষ্টা করছি পুরো জিনিসটা তোমাদেরকে বোঝানোর, মিথেন কিভাবে কি হয়, স্ট্রাকচার কিভাবে লিখতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয়, এগুলো সবাই আশা করি সব বুঝছো।
এবার আমরা পড়বো sp3d সংকরণ। এইটা একটু পেইনফুল ইন এ সেন্স, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। sp3d সংকরণ। আচ্ছা, সো এই সংকরণের ক্ষেত্রে আমরা যদি বলি x এর ভ্যালু কত 5 অথবা স্টেরিক নাম্বারের ভ্যালু কত 5, এটা বুঝলাম একটা কথা, এটা একটা কথা বুঝলাম। আচ্ছা, এখন এইখানে তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এটার খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে PCl5। অলরেডি আমি তোমাদেরকে একটা জিনিস মেনশন করতেছিলাম, আমরা যে মিথেন নিতেছিলাম, তুমি একটু খেয়াল করে দেখো লোন পেয়ারটা কি ছিল বলো তো, 0 ছিল। এখানে মিথেন যেটা নিতেছিলাম, এখানে কি কোনো লোন পেয়ার আছে? উত্তর হচ্ছে না, কোনো লোন পেয়ার কিন্তু নাই। তাহলে আমরা আজকে ক্লাসে পুরাটাই মধ্যেই কি রাখবো, লোন পেয়ারটা 0 রাখবো। তাহলে এখানে যখন PCl5 আসতেছে, আমরা কিন্তু ফার্স্টেই বলে নিব যে যেহেতু এটা PCl5 নিছেন ভাই, এটার মধ্যে কোনো লোন পেয়ার থাকবে না। তুমি যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো লোন পেয়ার অ্যাকচুয়ালি নাই, এক্সিস্ট করে না। আচ্ছা, তো আমরা ফার্স্টে যেটা করবো, x এর ভ্যালুটা বের করি। x ইকুয়াল হাফ m প্লাস v, মান বসাই হাফ m হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? একযোজী পরমাণুর সংখ্যা ক্লোরিন আছে 5টা। ক্লোরিন আছে কয়টা? 5টা। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা আছে 5টা, তাহলে স্বাভাবিকভাবেই m হচ্ছে 5। v ফসফরাস হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু। এটা কয় নাম্বার গ্রুপের? ফসফরাস হচ্ছে 15 নাম্বার গ্রুপের, তাই না? হ্যাঁ, 15 নাম্বার গ্রুপের। তাহলে বাইরে কয়টা থাকবে? 5টা থাকবে। তাহলে এখানেও কি হবে? 5। তাহলে 5 যোগ 5, এটা হচ্ছে 10 ভাগ 2, তাহলে এটাও 5। তাহলে এই ক্ষেত্রে সংকরণ কি হবে? sp3d হবে। এক্ষেত্রে সংকরণ কি হবে? sp3d হবে। ওকে, সো sp3d হয়ে গেছে, আমরা এটা বুঝলাম। এবার এটার আমি ইলেকট্রনিক কনফিগারেশনে যাব, এটাকে ইলেকট্রনিক কনফিগারেশনে নিয়ে যাব আমরা। তো sp3d পাইলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ। এবার এটার ইলেকট্রনিক কনফিগারেশন একটু যাই আমরা। ধরো ফসফরাস 15, তাহলে এখানে কি আছে? এখানে আছে নিয়ন, তারপর আছে 3s2, তারপর আছে 3p3, 1 2 3। তোমরা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করে আমাকে বলো, এটা কি এক্সাইটেড করতে হবে না হবে না? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো। আমি একটু দাঁড়াই, 10 সেকেন্ডস একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। দেখো তো, এখানে ফসফরাসের ক্লোরিনের সাথে কয়টার সাথে যুক্ত হয়েছে? 5টা। তাহলে ফসফরাসের এখানে যোজনী কত? 5। বাট এইখানে ফসফরাসের আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে যৌগে ফসফরাসের যোজনী 5, কিন্তু এইখানে ফসফরাসের আনপেয়ার্ড ইলেকট্রন 3টা, মিলে নাই। তাহলে কি করতে হবে? অবশ্যই এক্সাইটেড করতে হবে। তাহলে এখানে এদের কি আছে? 3d অরবিটালটা আছে, কারণ আমরা জানি 3s 3p 3d সম্ভব। তাহলে এটা হচ্ছে 3d। তাহলে এখন তুমি যখন এইখানে তাপ দিবা, শক্তি দিবা, ইলেকট্রন কি হবে? এইখান থেকে এইখানে চলে আসবে, এখান থেকে এইখানে চলে আসবে। এই যে 3s থেকে ইলেকট্রন 3d তে চলে আসবে। ওকে, সো 3d তে ইলেকট্রন নিয়ে যাও। তাহলে ফসফরাসকে তুমি এবার কি করে ফেলছো? এক্সাইটেড করে ফেলছো। নিয়ন থেকে তো যাবে না, নিয়ন থেকে তো অলরেডি অস্টক, মানে এটা স্টেবল হয়ে আছে। তাহলে 3s থেকে ইলেকট্রন একটা চলে যাবে, 3s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 3p থেকে ইলেকট্রন চলে যাবে। এই যে দেখো, সরি 3p তে 3টাই থাকবে, 3s থেকে চলে যাবে, 3d তে একটা গেল, 3d তে একটা গেল। এবার একটা কথা হচ্ছে কি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ক্লোরিন কয়টা ভাইয়া? 5টা। তাহলে তোমার 5টা ক্লোরিনের সাথে সে বন্ধন করছে, তার মানে হচ্ছে তোমাকে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে সেন্ট্রাল অ্যাটমের। ভালো করে বোঝো, ক্লোরিন 5টা, তার মানে ক্লোরিন যেহেতু 5টা, তাহলে সেন্ট্রাল অ্যাটমের 5টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। আচ্ছা, তো এটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার 3s, একটা ইলেকট্রন আছে এখানে আনপেয়ার্ড, এখানে 3p 3টা আছে, আর এখানে হচ্ছে 3d, এখানে আছে একটা। তাহলে তুমি খেয়াল করো তো, একটা s নিচ্ছ, একটা s নিচ্ছ, হ্যাঁ ভাইয়া, একটা s নিচ্ছি, একটা s নিচ্ছে এখানে, আর একটা d নিচ্ছ এখানে নিচ্ছ, আর 3টা p নিচ্ছ। তাহলে এখানে যে সংকরণটা হবে সেটার নাম কি হবে? তুমি কিন্তু বলতে পারবা, সংকরণটা হবে sp3d। এই যে সংকরণ হয়ে গেছে sp3d, হয়ে গেছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। তাহলে এখন আমরা কিন্তু অলরেডি জানি এটা, যে ক্লোরিনের আপনি যদি ইলেকট্রন বিন্যাস করেন, নিয়ন, তারপর হচ্ছে 3s2 3px, এটাতেও থাকে 2, 3py এটাতেও থাকে 2, আর 3pz যেটা,
এটাতে থাকে একটা ইলেকট্রন। তার জীবন যুদ্ধে সে যদি একটা ইলেকট্রন কোনোভাবে গেইন করতে পারে তাহলে সে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো পাওয়া যাবে। তাই তার জীবন যুদ্ধে ইলেকট্রনিক কাঠামো নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করাটা খুবই জরুরি। তাই সে কি করবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করতে চাবে। এখন তাহলে কোন অরবিটালটা এখানে ওভারল্যাপিংয়ে যাবে? তুমি বলবো ভাই এখানে যাবে হচ্ছে PZ1। এটা কিন্তু আমরা আগেও দেখছি, পিজেড, ক্লোরিন সবসময় পিজেড নিয়ে যায়। আচ্ছা, কারণ পিজেড একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এবার তাহলে পিজেডের সাথে সে ওভারল্যাপ করবে। ওকে, ওভারল্যাপ করলো। তাহলে এখন যখন ওভারল্যাপটা হবে এখানে দেখো, এইখানে একটা ক্লোরিন আসবে, এই যে ওভারল্যাপ হবে। এইখানে একটা ক্লোরিন আসবে, ওভারল্যাপ হইলো। এইখানে একটা ক্লোরিন আসবে, এইখানে একটা ওভারল্যাপ হইলো। এইখানে একটা ক্লোরিন আসবে, ওভারল্যাপ হইলো। এখানে একটা ক্লোরিন আসলো, এই একটা ওভারল্যাপ হলো। তুমি তো দেখো তো ভাইয়া, কোনো বাইরের শক্তি স্তরে কোনো লোন পেয়ার কি এক্সট্রা রয়ে গেছে? উত্তর হচ্ছে না, কোনো লোন পেয়ার এক্সট্রা রয়ে যায় নাই। তাহলে লোন পেয়ার এখানে কত পায়ে গেলা? তুমি 0 পায়ে গেলা। ওকে, দেখো কোনো ইলেকট্রন নাই যেটা বন্ধনে অংশগ্রহণ করে নাই। এমন কোনো বাইরের শক্তি স্তরে ইলেকট্রন নাই যেটা বন্ধনে অংশগ্রহণ করে নাই। তার মানে কোনো লোন পেয়ার এখানে এক্সিস্ট করতেছে না। এখন ভাই এটুকু আমি বুঝছি, আলহামদুলিল্লাহ, এটুকু আমি বুঝছি। এবার কথা হচ্ছে ভাই এটার কি কি শিখতে হবে? আমি সংকরায়ন শিখলাম, বের করা শিখলাম, এবং কোন কোন অরবিটাল ওভারল্যাপ হবে এটা বুঝলাম, এবং ওভারল্যাপিং যে অরবিটালগুলো হবে সেটা আমি শিখে ফেললাম। এখন আমরা চরিত্রটা বের করে ফেলি। চরিত্রটা দেখো ভাইয়া, আমি একটু সহজ ভাষায় বলি। এখানে পার্সেন্টেজ অফ এস এটা কত হবে তুমি বের করতে পারবা? তুমি বলবা হ্যাঁ ভাইয়া পারবো। টোটাল অরবিটাল আছে 5টা, এস আছে একটা, তাহলে 1/5 ইন্টু কি হবে 100%। এখন তোমার যদি বলা হয় পার্সেন্টেজ অফ পি এখানে কত হবে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা টোটাল অরবিটাল হচ্ছে 5টা, 1 আর 3 4 আর 1 5, আর পি আছে 3টা, তাহলে 3/5 ইন্টু কি 100%। ওকে, তাহলে পার্সেন্টেজ অফ ডি এটাও আমরা কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে, ডি আছে কয়টা? একটা, টোটাল অরবিটাল 5টা, তাহলে 1/5 ইন্টু 100%। আসলে ডি অরবিটাল এর চরিত্র আর এস অরবিটালের চরিত্রটা কি হবে? সেমই হবে। কারণ কি? কারণ এরা হচ্ছে মোটামুটি একটাই আছে। আচ্ছা, তো চরিত্র বের করে ফেললাম। এখন কাজ হচ্ছে ভাইয়া এটা শেপটা কিরকম হবে। সো নাও ব্যাক টু দ্য পেভিলিয়ন, আমরা হচ্ছে শেপে চলে যাই। এটার গঠন চিত্র কিরকম হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এবার এই শেপটা 3D তে তুমি যদি চিন্তা করো, এটা কিন্তু বেশ পেইনফুল, মানে তোমার ভিজুয়ালাইজ করাটা একটু পেইনফুল। সো আমি তোমাদেরকে চেষ্টা করবো ওই যে 3D মডেলটা দেখাবো যাতে তোমরা বুঝতে পারো, বাট এখান থেকে একটু খেয়াল করতে হবে। সো শেপ 3D, এটা শেপটা হচ্ছে আমরা বলি TBP জিওমেট্রি। TBP জিওমেট্রি এটার মানে কি ভাই? এই যে ভাই আপনি লিখছেন TBP জিওমেট্রি, এটার মানে কি? এটার মানে হচ্ছে TBP জিওমেট্রি, এটার মানে হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটার ফুল ফর্মটা লিখলাম, TBP জিওমেট্রির ফুল ফর্মটা লিখলাম। এখন ভাই এটা একটু বোঝার আগে তারপর চিন্তা ভাবনা করি। বাংলায় কি? বাংলাটাও লিখি, বোঝানোর আগে বাংলাটা লিখি। ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় দেখলাম। এবার এটার আমরা মডেলটা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করব। সো সবাই একটু দেখো, আশা করি দেখা যাচ্ছে এটা। আমি ইচ্ছা করে আজকে রেড ব্যাকগ্রাউন্ডে পড়ে আসছি যাতে এটা তোমাদের ভাসে ক্যামেরায়। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এটা মুছে ফেলি। হ্যাঁ, এটা পকেটে রেখে দিই আমার। দেখো এটারে তুমি কি বলবা? তুমি এটারে বলবা বোরন ট্রাইক্লোরাইডের মতো, তাই না? হ্যাঁ ভাইয়া খেয়াল করো, এনে বোরন, এনে একটা ক্লোরিন, এনে একটা ক্লোরিন, এনে একটা ক্লোরিন, তাই না? বোরন ট্রাইক্লোরাইড। এটা কি বলবা? ত্রিকোণাকার। তুমি দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এটা তল, এটা যোগ করো, এটা যোগ করলে একটা লাইন আসবে, ত্রিভুজ, একটা রেখা, এখানে একটা রেখা, একটা রেখা, কি হয়েছে? ত্রিকোণাকার। কি হয়েছে? ত্রিকোণাকার। ফসফরাস পেন্টাক্লোরাইড, আমরা কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে কাজ করতেছি। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, তাহলে ফসফরাস একটা, ক্লোরিন কয়টা? 5টা। এই যে আমার হাতে যে এটার কি বলবো, এই যে বেগুনি কালারের যেই ইয়াটা, এটা হচ্ছে ফসফরাস, এই যে সেন্ট্রাল, এটা হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস একটা সেন্ট্রাল অ্যাটম, এই একটা ক্লোরিন, আর এই যে দেখো এই পাশে একটা ক্লোরিন আছে। ঠিক আছে, এই যে আঁকলাম, এই যে ধরলাম। তাহলে এখানে কয়টা ক্লোরিন চলে গেছে? 3টা, একটা ফসফরাসের সাথে। তাহলে স্ট্রাকচারটা কি হয়েছে? PCl3। তুমি এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার হাতে রাখা যায় না? প্লেনার। এই বরাবর যদি x অ্যাক্সিস হয়, ভালো করে দেখো, এই বরাবর যদি y অ্যাক্সিস হয় আর এই বরাবর যদি z অ্যাক্সিস হয়, এরা কিন্তু xy তলে আছে। কোন তলে আছে? xy তলে আছে। তাহলে এই তিনটাকে আমি আগে আঁকা ফেলি, তারপরে চিন্তা পরে। এই তিনটাকে আগে আঁকি। দেখো ভালো করে দেখো।
তাহলে ধরো আমি একটু বড় করি আঁকি, ধরো ফসফরাস, বড় করি আঁকি, ধরো এইখানে একটা ক্লোরিন, বেশি বড় হয়ে গেল নাকি আবার, হ্যাঁ বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে বেশি বড় হয়ে গেছে, এটা একটা ক্লোরিন, এইখানে আরেকটা ক্লোরিন, এইখানে আরেকটা ক্লোরিন, ঠিক আছে দিলাম মোটামুটি। এই যে দেখো আমি 3টা ক্লোরিন দিয়ে দিলাম, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই যে ভাই এটাই আঁকছি। দেখো আমি একটু সেট করি এটার মধ্যে, দেখো তো মিলাইতে পারো কিনা, এই যে দেখো মিলে, ধরতে পারতেছি না বুঝছো আশা করি। এই যে দেখো 3টা ক্লোরিন দিয়ে আঁকলাম। তাহলে এটা কি আঁকলাম, এটা হচ্ছে, এটা এখন পর্যন্ত কি আঁকছে, এটা ত্রিকোণাকার আঁকছি, আমি লিখতে থাকি আস্তে আস্তে, ত্রিকোণাকার, ত্রিকোণাকার, আশা করি বুঝতেছো। এই যে দেখো ত্রিকোণাকার, এই যে দেখো এটাই আমি আঁকছি, এটাই আমি এখানে আঁকছি, ত্রিকোণাকার, ত্রিকোণাকার আঁকলাম, শুধুমাত্র ত্রিকোণাকার আঁকলাম। সো ভাই এটা ত্রিকোণাকার যে হয়েছে, বুঝান কিভাবে ত্রিকোণাকার হয়েছে, দেখো বুঝাই। এই যে দেখো ত্রিকোণাকার হয়েছে, হয়েছে ত্রিকোণাকার, হ্যাঁ ভাই দেখতেছি, মনে হইতেছে হয়েছে, মনে হইতেছে হয়েছে, আরে মনে হইতেছে না, হবে মিয়া, দেখো দেখো হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। এই দেখো ত্রিকোণাকার, ঠিক আছে, হয়েছে হয়েছে, ত্রিকোণাকার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ত্রিকোণাকার। এবার আমি কি বলছিলাম, এটা শেপটা মনে আছে তোমাদের, এটা শেপটা কি বলছিলাম, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তাহলে এখন কি আনতে হবে, দ্বিপিরামিড মানে 2টা পিরামিড আনতে হবে। তার আগে এখানে একটু খেয়াল করে দেখো, ত্রিকোণাকার যে বানাইলাম এটা কিন্তু হচ্ছে আমার যদি এক্স অ্যাক্সিস হয়, আর এটা আমার কি, এটা আমার কি ওয়াই অ্যাক্সিস, তাই না, মুছে দিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ভালো করে আঁকি। এটা ধরো আমার এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর ধরো এই দিকে আমার ওয়াই অ্যাক্সিস নিলাম, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ওকে। সো এখন আমরা যদি চিন্তা করি, এটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে তুমি 3টা ক্লোরিন রাখছো, এই ক্লোরিনটা, এই ক্লোরিনটা আর এই ক্লোরিনটা, এই 3টা ক্লোরিন হচ্ছে এক্স ওয়াই তলের মধ্যে আছে, বলছিলাম আমার হাতের মধ্যে আছে। তুমি এটা চিন্তা করো, ওই যেটার সাথে মিলাও, এই বরাবর এক্স অ্যাক্সিস আর এই বরাবর ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা কিন্তু আমার হাতের তলের মধ্যে আছে, তার মানে এক্স ওয়াই তলে আছে। কিভাবে আছে, এক্স ওয়াই তলে আছে। এই যে 3টা তুমি PCl3 আঁকছো, এই 3টা PCl3 মানে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই 3টা ক্লোরিন, এই 3টা ক্লোরিনের একটা সুন্দর নাম আছে, নামটা মনে রাখো, আমি পরে বলবো, বাট একটা সুন্দর নাম আছে। আর জেড এক্সিসটা কি হবে, এটার উপরে হবে। এবার আমি আরেকটা ক্লোরিন নিয়ে আসবো, আমার তো ক্লোরিন 5টা, তাহলে আরেকটা ক্লোরিন নিয়ে আসি, চলো নিয়ে আসি, চলো দেখো 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 ভাইরা, এই দেখো আরেকটা ক্লোরিন নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম, ত্রিকোণাকার উপরে একটা আরেকটা ক্লোরিন নিয়ে আসলাম, 3 কোণার উপরে একটা ক্লোরিন নিয়ে আসলাম। এবার তুমি এটা চিন্তা করো, ঠান্ডা মাথায় আমার সাথে মিলাও, দেখো তো মিলাও মিলাও মিলাও, দেখো এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যোগ করলে একটা তল হয়, এখানে একটা তল হয়, তুমি হাত দিয়ে দেখতে পারো, এই যেটা তল হয়েছে, এটাকে আমরা বলি একটা তল, 3 বিন্দু মিলে একটা তল হয়, একটা তল। তারপর এই বিন্দু, এই যে এটা, এইটা আর এইটা, এইটা 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 আর এইটা, এটা মিলে আরেকটা তল এখানে হবে, চালের মতো হবে, চাল, 3 বিন্দু মিলে একটা তল হয়েছে। কয়টা তল পাইলা, 2টা, একটা 2টা 3টা, একটা 2টা 3টা, মানে এই বিন্দু আর এই বিন্দু মিলে আরেকটা তল হবে এই পাশে, এই যে। তাহলে তুমি টোটাল তল কয়টা পাইছো, একটা, একটু খেয়াল করো, একটা 2টা এই পাশে আরেকটা, 3টা, টোটাল কয়টা তল পাইলা, 3টা তল। 3টা তল মিলে এখানে কি হয়েছে, একটা পিরামিড হয়েছে। 3টা তল মিলে একটা কি হয়েছে, পিরামিড হয়েছে। কোথায় আছে, পিরামিড, খেয়াল করো কিন্তু, এটা ছিল আমার এক্স অ্যাক্সিস, খেয়াল করো এটা আমার এক্স অ্যাক্সিস, আর এটা ছিল আমার ওয়াই অ্যাক্সিস। মনে থাকার কথা, মনে থাকার কথা, মনে থাকার কথা। আমি একটু দেখাই, এক্স ওয়াই ধরি, একটু দাঁড়াও, আগে এক্স ওয়াইটা ধরি। এই যে দেখো, এটা আমার এক্স অ্যাক্সিস, ব্ল্যাক প্যানটা, হোয়াইট প্যানটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই যে দেখো, এইখানে একটু মিলাইতে দেখো, মিলে কিনা, তোমরা মিলাইতে পারো কিনা দেখো। সো এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন দেখো এক্স ওয়াই তলের মধ্যে আছে, এই দেখো এক্স ওয়াই তলের মধ্যে আছে, দেখছো। আর উপরে যে ক্লোরিনটা দিছি আমি, একটু এই পাশে ধরি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো 3টা ক্লোরিন, আমি ফার্স্টে যে 3টা ক্লোরিন ছিলাম, এটা ছিল এক্স ওয়াই তলে। আর উপরে যে ক্লোরিনটা আঁকছি, এটা কোন অক্ষ বরাবর আছে, এটা কিন্তু আমার জেড অক্ষ বরাবর আছে। কোন অক্ষ বরাবর, জেড অক্ষ। কিভাবে, এই যে এটা তো জেড অক্ষ, এই বরাবর জেড অক্ষ, তাহলে এই যে দেখো, এই যে এই ক্লোরিনটা, এটা কিন্তু জেড অক্ষ বরাবর আছে। কি আছে, জেড অক্ষ বরাবর আছে। এবং উপরে কি হয়েছে, একটা পিরামিড হয়েছে, উপরে কি হয়েছে, একটা পিরামিড হয়েছে। এবার আমার ক্লোরিন কয়টা চলে গেল, 4টা চলে গেল। তাহলে এই ক্লোরিনটাকে এখানে বসাই দিই, চলো এই ক্লোরিনটাকে এখানে আমি বসাই দিই, ক্লোরিনটাকে আমরা এখানে বসাই দিই। এটা হচ্ছে আমার সেই উপরের ক্লোরিনটা, যেটা আমার কোন অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে। কোন অক্ষ, জেড অক্ষ। তাহলে এটা হচ্ছে আরেকটা ক্লোরিন, এটা কিন্তু আমার কোন অক্ষ বরাবর আছে, জেড অক্ষ। এবং এখানে অলরেডি পিরামিড কয়টা হয়ে গেছে, ত্রিকোণাকার উপরে একটা ক্লোরিনের সাথে অলরেডি পিরামিড একটা হয়ে গেছে। তুমি দেখছিলা, একটা তল, 2টা তল, এখানে 3টা তল, 3টা তল মিলে একটা পিরামিড হয়েছিল। তাহলে ত্রিকোণাকার পিরামিড অলরেডি হয়ে গেছে, অলরেডি ত্রিকোণাকার পিরামিড হয়ে গেছে। ক্লোরিন কি আরো একটা আছে না নাই, তুমি বলো ভাই ক্লোরিন তো আরো একটা আছে, এই যে দেখো আর ক্লোরিন। এইবার ঠান্ডা মাথায় দেখো, এই যে দেখো
আমার হাতে যেটা ধরে রাখছি এটা একটা কোণা, এটা একটা কোণা, এটা একটা কোণা, ত্রিকোণাকার। উপরে যেটা আছে এইটার সাথে এই উপরে যেটা আছে এই যে এইটা 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 আমার হাত এইটা এইটা উপরে মিলে একটা পিরামিড হয়েছে, এখানে একটা পিরামিড হয়েছে, এইখানে আরো একটা পিরামিড হয়েছে। তাহলে পিরামিড কয়টা হয়েছে? দুইটা। তাহলে ত্রিকোণাকার কি বলবো এটারে? দ্বিপিরামিড। তবে এখানে একটা কথা আছে, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি উপর দিকে তাকাও, উপর দিকে যদি তাকাও, এই ক্লোরিনের ঠিক বিপরীত দিকে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনের ঠিক বিপরীত দিকে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনের ঠিক বিপরীত দিকে একটা ক্লোরিন। দেখছো? ভালো করে দেখো, এই ক্লোরিনের ঠিক বিপরীত দিকে একটা ক্লোরিন। ঠিক আছে? তাহলে এই ক্লোরিনকে কিন্তু তুমি দেখবা না, নিচে যে ক্লোরিনটা আছে এটা কিন্তু তুমি দেখবা না। তাহলে এখন এই ক্লোরিনটা যখন আঁকবো তখন কিভাবে আঁকবো জানো? এই যেভাবে আঁকবো। এটাকে কিন্তু কখনোই ভাইয়া ভুলক্রমেও এখানে ভিতরে দিকে এটাকে এই ফসফরাসের সাথে কানেক্ট করা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি তলের নিচে আছে। এটাকে কেউ যদি ভাইয়া এখানে কানেক্ট করে দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। 3D সারফেসে তুমি এটা দেখবা না। তুমি যদি উপর দিকে তাকাও, টপ ভিউ যদি দেখো, তাহলে এটা দেখবা। দেখো উপর থেকে আমি দেখি, উপর থেকে যদি দেখি এটা দেখবো, এই তিনটা কর্নার দেখবো, এটা কিন্তু দেখবো না, কারণ এটা ঠিক নিচ বরাবর এটা আছে, সো এটা দেখা যাবে না। খুব সাবধান। ওকে, সো এইবার আমরা যদি দেখি দুই পিরামিড হয়েছে, এই যে এই ক্লোরিন আর এই ক্লোরিন মিলে কি হয়ে গেছে? দ্বিপিরামিড হয়ে গেছে। এটার নাম কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড। মোটামুটি আমি স্ট্রাকচারটা বুঝাইতে পারছি আশা করি। এটা কিন্তু বেশ পেইনফুল, আগেই বলছিলাম ভাইয়া, একটু বেশ ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সো ত্রিকোণাকার দ্বিপিরামিড হয়েছে। ওকে, সো আমরা মোটামুটি একটা আইডিয়া হলো যে ত্রিকোণাকার দ্বিপিরামিড বলতে কি বোঝায় এটা আমি বুঝলাম। এইবার ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। উপরে যে ক্লোরিনটা আছে এটা কোন অক্ষ বরাবর আছে? মনে আছে? এটা আছে জেড অক্ষ বরাবর। এই ক্লোরিন যেটা আছে এটাও কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর। ভালো করে বুঝো, উপরে নিচে ছিল, তাহলে জেড অক্ষ। এই ক্লোরিনটা কোথায় ছিল মনে আছে? একদম শুরু থেকে বলতেছিলাম, এটা ছিল এক্স ওয়াই তলে। এটা কোথায় ছিল? এক্স ওয়াই তলে। এই ক্লোরিনটা কোথায় ছিল? এক্স ওয়াই তলে। বুঝছি এটুকু? বুঝছি। এইবার ঠান্ডা মাথায় তোমরা আমাকে একটু বলো ভেরা, এখানে বন্ধন কয়টা হয়েছে? 5টা বন্ধন হয়েছে। এই বন্ধনটার নাম তুমি যা দিবা, এই বন্ধনটার নাম কি তাই দিবা? উত্তর হচ্ছে না, তা দিব না, কারণ এখানে একটা তলে আছে আর অক্ষ বরাবর আছে। একটা তল বরাবর, একটা অক্ষ বরাবর, দুইটা সেম না। সো সেই ক্ষেত্রে নাম কি? নাম কি? নাম কি ভাই? এই বন্ধনটার নাম হচ্ছে, এই যেই বন্ধনটা দিছো, এই বন্ধনটার নাম হচ্ছে এক্সিয়াল। নাম কি ভাই? এক্সিয়াল। এক্সিয়াল, অক্ষীয়। এক্সিয়াল বা অক্ষীয়, এক্সিয়াল বা অক্ষীয়। আর এই তিনটা বন্ধন কিন্তু একই তলে আছে, একটু খেয়াল করে আমি সাইডে লিখে রাখছি, একই তলে আছে। তাহলে এই বন্ধনটার নাম কি? এই বন্ধনটার নাম কি? এটার নাম হচ্ছে ইকুইটোরিয়াল, বিষুবীয়। ইকুইটোরিয়াল কি বলে? বিষুবীয়, বিষুবীয়, ইকুইটোরিয়াল, বিষুবীয়, বিষুবীয়। এবার আমরা একটু বন্ড অ্যাঙ্গেলগুলো চলো বের করে ফেলি। চলো বন্ড অ্যাঙ্গেলগুলো বের করি, তোমরা পারবা। তুমি ঠান্ডা মাথায় যে চিন্তা করো তুমি পারবা। তুমি একটু খেয়াল করো, এক্সিয়ালকে আমি এ দিয়ে ডিনোট করবো। কি দিয়ে ডিনোট করবো জানো? এ দিয়ে। এক্সিয়ালকে আমি এ দিয়ে ডিনোট করবো, আর ইকুইটোরিয়ালকে আমি ই দিয়ে ডিনোট করবো। তাহলে তোমরা বুঝবা, ইকুইটোরিয়ালকে আমি ই দিয়ে ডিনোট করবো। তো এখন তোমরা আমাকে বলো এই এক্সিয়াল আর এই এক্সিয়ালের মধ্যকার কোণ কত ডিগ্রি? তোমরা আমাকে বলো। তোমরা ঠান্ডা মাথায় এই যে স্ট্রাকচারটা দেখো, এটা এক্সিয়াল, দেখো এটা এক্সিয়াল, এটা এক্সিয়াল, এক্সিয়াল এক্সিয়াল, এটা ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল। তাহলে এক্সিয়াল এক্সিয়ালের মধ্যবর্তী কোণ কত? আমি হাত দিয়ে ধরে রাখছি, যে দুটো ধরে রাখছি এটা হচ্ছে এক্সিয়াল। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এক্সিয়াল এক্সিয়ালের তুমি কত ডিগ্রি বলবা? ভাই এটা 180 ডিগ্রি সরল কোণ দেখা যাচ্ছে। তাহলে এক্সিয়াল, এক্সিয়াল, এক্সিয়াল প্লাস এক্সিয়াল, এটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়েছে। এবার বলো তো, এই যে দেখো এটা এক্সিয়াল, দেখো আমি এই হাত দিয়ে যে ডান হাত দিয়ে যে ধরেছে এটা এক্সিয়াল, আর এটা ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল। এক্সিয়াল আর ইকুইটোরিয়ালের মধ্যভাগের কোণ কত? দেখো তো কত ডিগ্রি? তুমি বলো ভাই এটা তো 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এক্সিয়াল প্লাস ইকুইটোরিয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার তোমরা আমারে বলো ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল, এই যে এটা ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, এটাও আমার ইকুইটোরিয়াল, আমার সাইডে যেটা আছে দেখা যাচ্ছে আশা করি, এটা ইকুইটোরিয়াল, এটা ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল। মধ্যকার কোণ কত ডিগ্রি? দেখো পুরোটা 360 ডিগ্রি, এই ফসফরাসের চারপাশে পুরোটা 360 ডিগ্রি না? তাহলে তিনটা বন্ধন দিছো, তাহলে 3 দিয়ে ভাগ করবা। তুমি যদি না বুঝো এইখানে খেয়াল করো, এই পুরোটা তো 360 ডিগ্রি, তাই না? তাহলে তুমি 3 দিয়ে ভাগ করলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আসবে? তোমার ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে বলে ফেলো, তাহলে তুমি পেয়ে যাবা। তাহলে ইকুইটোরিয়াল প্লাস ইকুইটোরিয়াল, এখানে বন্ধন কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই যে দেখো আমার তিনটা বন্ড অ্যাঙ্গেল চলে আসছে। এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল তিনটা, খুব সাবধানে খেয়াল করতে হবে। এটা স্ট্রাকচার কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড। একটা হচ্ছে এক্সিয়াল আর একটা কি? ইকুইটোরিয়াল। এখন এখানে 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 খুবই চমৎকার একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, সেই প্রশ্নটা আমরা একটু সলভ করি চলো। দেখো, সো আমরা এখানে যে সংকরায়নটা নিছি সেই সংকরায়নটার নাম কি? sp3d, তাই না? হ্যাঁ, আনডাউটেডলি sp3d। তার মানে এখানে তুমি যদি চিন্তা করো,
একটা s অরবিটাল নিছো প্লাস px নিছো প্লাস py নিছো প্লাস pz নিছো প্লাস এইবার d কোনটা নিছো? d কিন্তু 5টা। তুমি একটু চিন্তা করো, d অরবিটাল আছে 5টা, dxy dyz dx স্কয়ার মাইনাস y স্কয়ার, মনে আছে? dxy yz zx x স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, এই 5টা আছে। dxy yz zx x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা আছে z স্কয়ার। এখন তুমি এখানে d কোনটা নিছো? এখন চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো ভাইরা, চিন্তা করো। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার সাথে মিলে যাবে। ধরো এটা হচ্ছে s অরবিটাল। কোন অরবিটাল? ধরো এটা s অরবিটাল ধরলাম, এটা px, এটা py, তাহলে স্বাভাবিকভাবে এটা কি হবে? pz, কারণ এটা z অক্ষ বরাবর আছে। তাহলে এখন আমারে বলো z অক্ষ বরাবর d অরবিটাল কোনটা থাকে? তোমরা কিন্তু যখন ডি ব্লক কেমিস্ট্রির পার্ট 1 দেখছিলাম, আমি ডি অরবিটালের শেপ তোমাদের চিনাইছিলাম। z অক্ষ বরাবর কোন অরবিটাল ডি অরবিটালটা থাকে? এখানে কোনটা থাকে? কোনটা থাকে? z অক্ষ বরাবর কোন ডি অরবিটালটা থাকে? তোমরা আমার একটু ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করে চিন্তা করে বলে ফেলো, আমি এখানে লিখে ফেলি। দেখো এটা থাকবে dz স্কয়ার। কি হবে? dz স্কয়ার, dz স্কয়ার হবে, কারণ z অক্ষ বরাবর অবশ্যই সেটা dz স্কয়ারই হইতে হবে। তোমরা পড়ছিলা, মনে করে দেখো, যখন তুমি dz স্কয়ারের চিত্র আঁকছিলা, চিত্রটা ছিল এরকম, এটা আমার z অ্যাক্সিস, এটা আমার x অ্যাক্সিস। চিত্রটা কিরকম ছিল? এই এই মনে করে দেখো, এখানে মাঝে একটা ডোনাটের মতো চেহারা ছিল, এটাই ছিল dz স্কয়ার, এটাই ছিল dz স্কয়ার। ঠিক আছে, আশা করি এটা মনে আছে। সো dz স্কয়ারের কাহিনী কিন্তু এরকমই ছিল, dz স্কয়ারের কাহিনী কিন্তু এই যেরকম ছিল। এখন এই সংকরণটাকে একটা স্পেশাল নামে রাখা হয়। দেখো 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 ভালো করে দেখো, s অরবিটালের তো কোনো দিক অভিমুখ নাই, তাহলে s আর px প্লাস py এরা কি করতেছে? তলে আছে। এরা কি আছে? তলে আছে, তল বরাবর আছে। আর তুমি একটু খেয়াল করে দেখো তো, এই দুইজন কোন বরাবর আছে? এই দুইজন কি আছে? এক্সিয়াল বরাবর আছে, এক্সিয়াল বরাবর আছে। এই জন্যেই এই সংকরায়নটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় sp2 প্লাস pd সংকরায়ন। sp2 প্লাস pd সংকরায়ন। কেন ভাইয়া? কারণ একটা আছে তল বরাবর, মানে প্রথম তিনটা আছে তল বরাবর, পরেরটা আছে অক্ষ বরাবর, তাহলে স্বাভাবিকভাবেই sp2 প্লাস pd সংকরণ আমি বলবো এটাকে। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা তো অনেক কিছু শিখলাম এখানে। সো এখানে আমি যদি এখন বলতে চাই যে ভাইয়া, এই যে আপনি এত কিছু বললেন, এখন সামারি বলেন। PCl5 এটার চেহারা কিরকম? PCl5 এটার সংকরণ sp2 প্লাস pd, মানে কি sp3d। ওকে, সো এটার শেপ কিরকম? ট্রাইগোনাল, বাইপিরামিডাল। বর্ন অ্যাঙ্গেল তিনটা, 180 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, এবং কি আছে? 120 ডিগ্রি আছে। লোন পেয়ার কয়টা এখানে? লোন পেয়ার হচ্ছে 0। এক্সিয়ালে কয়টা আছে? বুঝতে হবে। এক্সিয়ালে কয়টা আছে? 2টা। ইকুইটোরিয়ালে কয়টা আছে? ইকুইটোরিয়ালে কয়টা আছে ভাই? ইকুইটোরিয়ালে আছে 3টা। সো sp3d এর সামারি হচ্ছে এইটা। সো আশা করি সবাই মোটামুটি আমার সাথে একমত, সব কিছু বুঝছো। যদি সব বুঝে থাকো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝে থাকলে ভিডিওটা একটু বারবার দেখবা, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো পুরো জিনিসটা আশা করি সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার বুঝছি, সবাই বুঝছি। একটু কঠিন মনে হতে পারে, 3D জিওমেট্রি তো, সো একটু কঠিন। এটা যদি না বুঝি সামনের জিনিসগুলো কিন্তু আরও বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, আমি কিন্তু মানে অনেক অ্যাডভান্স লেভেলের মতো যাবো তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ। সো তুমি যদি এটাই না বুঝো, তাহলে তো আমার সামনে আরও যেতে কষ্ট হবে। সো তোমাকে এইগুলো বুঝতে হবে, কিন্তু অনেক টাইম নিয়ে এইটুকু বুঝাইছি। আচ্ছা, মডেল তো ছিলই সেই সাথে সাথে। সো এবার হচ্ছে sp3d সংকরায়নের যদি আমরা আরেকটু ডিটেলসে যে স্ট্রাকচারটা যেটা পড়ছিলাম, সেই স্ট্রাকচারটাকে ধরো এভাবে যদি চিন্তা করি, ধরো PCl5, এবার যদি স্ট্রাকচারাল ডায়াগ্রামটা চিন্তা করি আমরা। হ্যাঁ, তো ফসফরাসের তো তুমি অলরেডি জানো, ফসফরাসের কি হবে? sp3d সংকরায়ন হবে। তাহলে ফসফরাসের কি হবে? sp3d। সবার চেহারা কিন্তু কি হবে? সেম হবে। যদিও sp3d এর ক্ষেত্রে চিত্র আঁকে না বেশি, তাহলেও তাও আমি আঁকতেছি sp3d। এই যে দেখো sp3 উলম্ব তলে আছে, তাই আমরা উপরের দিকে এরকম, সরি উলম্ব তলে আছে তাই এরকম আঁকলাম। এই যে sp3d আঁকলাম, sp3d এঁকে ফেললাম। এবার ক্লোরিনের কোন অরবিটাল আসবে? ক্লোরিনের কোন অরবিটাল আসবে? তোমরা কিন্তু জানো ক্লোরিনের কোন অরবিটাল আসবে? pz অরবিটাল। ক্লোরিনের কোন অরবিটাল আসবে? এই যে ওভারল্যাপ হয়ে গেছে। ক্লোরিনের কোন অরবিটাল আসবে? এখানে ক্লোরিন, pz অরবিটাল। এখানে ক্লোরিনের কোন অরবিটাল আসবে? এটা মুছে ফেলি। আমি PCl5 আঁকতেছি এখানে, বাট এটা জাস্ট দেখাইতেছি যে ড্রয়িংটা তুমি যদি আসে, ড্রয়িংটা যেন পারো। এই যে ক্লোরিনের pz অরবিটাল, এখানে তো আটবে না, তাও আমি ধরো চেষ্টা করতেছি। এই একটা দিলাম, আর এই হচ্ছে আরেকটা দিলাম। এটা একটু উপরে বড় হবে, বাট বুঝছো আশা করি তোমরা। সো এখানে ক্লোরিন, এই হচ্ছে
পি সেট অরবিটাল। সো এখানে যদি তুমি মিলাইতে চাও যে এটা কেমনে মিলছে ভাইয়া মিলাইয়া দেন, দেখো মিলাইতে পারবো, কেন মিলাইতে পারবো না? দেখো এই যে দেখো, সরি মিলাইতে অবশ্যই পারবো, মিলাইতে কেন পারবো না? এই দেখো একটা এটা একটা হয়েছে হ্যাঁ হয়েছে, এটা আর একটা হয়েছে হ্যাঁ হয়েছে, এই আর একটা এই দেখো হয়ে গেছে, এই যে PCl3 হয়ে গেছে ইকুয়েটোরিয়াল। আর এটা কি ছিল মনে আছে? এটা কি ছিল? এই দেখো এক্সিয়াল, এই একটা এক্সিয়াল, এটা অন্য কালার দিই, এইটা লাল দিই, এই যে এক্সিয়াল, এই যে আরেকটা এক্সিয়াল, এই যে আরেকটা এক্সিয়াল। এটা কিন্তু বেশি ভিতরে ঢোকানো যাবে না, খুব সাবধান, এটা এইখানে থাকবে, এটা এইখানে থাকবে। এই যে দেখো মোটামুটি হয়েছে, এই যে হয়েছে, এই যে হয়ে গেছে, দেখো sp3d এর স্ট্রাকচার চলে আসছে। সো নর্মালি পরীক্ষায় আসলে আসলে এই PCl5 বা sp3d থেকে আসলে এরকম অরবিটাল ডায়াগ্রামগুলো আমরা ড্রয়িং করি না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড আঁকি। স্ট্রেট ফরওয়ার্ড বলতে ভাই আপনি কি বোঝাচ্ছেন? স্ট্রেট ফরওয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি আমরা ডিরেক্টলি সহজ ডায়াগ্রামটা আঁকি, এটা আঁকি আর এটা আঁকি, এইখানে ক্লোরিন দেই, সহজ ডায়াগ্রামটা দেখায় দিই যে স্যার দেখেন এটা হচ্ছে তার সহজ ডায়াগ্রাম। এটা আঁকাটাই সেফ, বাট যদি কখনো বলে অরবিটাল ডায়াগ্রাম আঁকো তখন তো আঁকতে হবে, তখন এইভাবেই আঁকতে হবে, কিছু করার নাই। সো আশা করি sp3d আমরা সংকরণটা পুরোটা বুঝতে পারছি। একটু কঠিন মনে হতে পারে, বাট থিংস তুমি যদি বারবার দেখো তাহলে হয়তো বা ইজি মনে হবে। নাও আমরা হচ্ছে sp3d2 সংকরণ পড়ব। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই x = কত হবে 6, অথবা তুমি যদি বলো যে স্টেরিক নাম্বার এটা কত হবে, স্টেরিক নাম্বার হবে 6, হ্যাঁ স্টেরিক নাম্বার হবে 6, x = 6 হবে অথবা স্টেরিক নাম্বার 6 হবে। ওকে, এটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। তুমি যদি চিন্তা করো এখানে x এর মানটা বের করো হাফ, m হচ্ছে একযোজি কয়টা আছে? 6টা আছে। আর v হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণুর বাইরে কয়টা আছে? সালফার হচ্ছে তার এখানে কেন্দ্রীয় পরমাণু, সালফার হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু, তাহলে কেন্দ্রীয় পরমাণুর বাইরে সালফার 16 নম্বর গ্রুপ, তাহলে বাইরেও 6টাই আছে, তাহলে এখানে হচ্ছে 6, তার মানে এখানে সংকরণ কি হবে sp3d2। আমরা অলরেডি মেনশন করছিলাম ভাইয়া, আমরা যখন নিচ্ছি এখানে লোন পেয়ার, তুমি যদি চিন্তা করো x - m - d, x এর ভ্যালু তুমি অলরেডি 6 পাইছো, একযোজি পরমাণু 6টা, d এর ভ্যালু 0, তাহলে লোন পেয়ারও কয়টা পাইলা? 0টা পাই গেলা। ওকে, সো লোন পেয়ারও নাই, sf6 এর সংকরণ বের করে ফেললাম। এটার এবার ইলেকট্রনিক স্ট্রাকচার বের করে ফেলবো। চলো এবার ইলেকট্রনিক স্ট্রাকচারটা বের করি। বিফোর দ্যাট আমরা এখানেও কিন্তু 3D তে দেখবো জিনিসগুলো, আমাকে দেখতে হবে বেশ সাবধানে। সো ইলেকট্রনিক স্ট্রাকচারটা বের করে ফেলি, চলো। সো দেখো আমি যদি ইলেকট্রনিক স্ট্রাকচারে চলে যাই, সালফার হচ্ছে 16, তারপর হচ্ছে নিয়ন 3s2, 10 2 12, তাহলে 3p হবে 4, 1 2 1 2 3, এই হচ্ছে 4। এখানে কিন্তু কি আছে? 3D আছে, 1 2 3 4 5। এখন এখানে সালফার এর যোজনী কত? তুমি একটু খেয়াল করো, সালফারের যোজনী কত ভাই? সালফারের যোজনী 6টা ফ্লোরিনের সাথে যুক্ত আছে, তাহলে সালফারের যোজনী হচ্ছে 6। সালফারের যোজনী কত ভাই? 6। তুমি একটু খেয়াল করো এইখানে সালফারের আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? সালফারের আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2টা। আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? 2টা। যোজনী 6টা, তাহলে কি করতে হবে ভাই? এক্সাইটেড করতে হবে। লাগাও, এক্সাইটেড করে দিই, চলো উত্তেজিত করে দিই। উত্তেজিত করে দিলে ভাইয়া কি হবে? এটা হচ্ছে আমার 3s, এটা হচ্ছে আমার 3p, এটা হচ্ছে 3d। এমনভাবে উত্তেজিত করতে হবে যাতে কি হয়? ইলেকট্রন কি হয়? ইলেকট্রন কি হয়? যাতে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হয়? 6টা হয়। এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা আসবে, এই যে চলে আসলো। ওকে, আনপেয়ার্ড ইলেকট্রন দেখবে 6টা চলে আসবে, তাহলে নিয়ন, তাহলে এইখানে 3s এ কয়টা থাকবে? একটা থাকবে। 3p তে কয়টা থাকবে ভাই? 3p তে এবার থাকবে 3টা। আনপেয়ার্ড ইলেকট্রন 3টা থাকবে এইখানে, আর এখানে আনপেয়ার্ড ইলেকট্রন এবার হবে 2টা, তাহলে 2টা চলে আসলো। এই যে ভাই দেখো সংকরণ হয়ে গেছে, সংকরণ হয়ে গেছে। দেখো একটা s অরবিটাল, একটা s অরবিটাল, একটা s অরবিটাল, 3টা p অরবিটাল, 2টা d অরবিটাল, তাহলে সংকরণের নাম কি হয়ে যাবে? sp3d2 হয়ে যাবে তার নাম, sp3d2, sp3d2 সংকরণের নাম হয়ে গেছে। এই যে ভাই মোটামুটি আমি অরবিটাল ইলেকট্রনিক স্ট্রাকচার এঁকে ফেললাম এটার। এখন ভাইয়া এটার যখন আসবে, আমি অলরেডি মেনশন করছিলাম যে আমরা যখন একটু sp3d এর পর থেকে আসলে অরবিটাল ডায়াগ্রামগুলো আর আঁকি না, চেষ্টা করি না আঁকতে, বাট আমরা আঁকতে তো হইতেই পারে, কিছু করার নেই, আঁকতে হইতেই পারে, কিছু করার নেই। সো এটা আমরা মোটামুটি আঁকলাম, ঠিক আছে, sp3d2 হলো। এবার এটা ডায়াগ্রামটা কিভাবে আঁকবো আমরা? দেখো সালফার, এইখানে হচ্ছে ফ্লোরিন,
এখানে হচ্ছে ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, আর এইখানেও হচ্ছে ফ্লোরিন। এই হচ্ছে মোটামুটিভাবে এটা ডায়াগ্রাম। তোমরা এখন আমি জানি একটু তোমাদের কষ্ট হচ্ছে যে ভাই কেমনে কি করে ফেলেন, আমাদের কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ, কেমনে কি করে ফেলেন কিচ্ছু বুঝলাম না, আমাদের বুঝান। হ্যাঁ দেখো বুঝাচ্ছি, বাট তার আগে আচ্ছা পরেই দিই, এটা পরেই দিই, এটা বুঝাই। এটা ড্রয়িং, এটা ড্রয়িং হচ্ছে এটাই। এটা ড্রয়িংটা এভাবে আঁকতে হবে, ওই শেপগুলো একটু দিয়ে দিই। এটা দিতে হবে, কিছু করার নেই, এগুলো দিতে হবে, এগুলো দিতে হবে, এগুলো দিতে হবে, চতুর্ভুজাকার। আচ্ছা হয়েছে। এবার এটার আমরা ড্রয়িংটা 3D একটু দেখব। আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা ছিল কি, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, মনে পড়ে? মনে পড়ে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। সো আমরা এখন এটার ক্ষেত্রে দেখব এটার ক্ষেত্রে কি হয়। সো এটার স্ট্রাকচারটা একটু দেখো। ধরো এই যে দেখো ভেড়া, এটা হচ্ছে আমি এইবার তলে রাখলাম, ধরো এখানে রাখলাম, সমস্যা নেই, এগুলো মুছে দিব। এই হলুদ কালার এটা হচ্ছে সালফার, একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা ফ্লোরিন, আর এখানে একটা ফ্লোরিন আছে, চারটা ফ্লোরিন। তাহলে কয়টা ফ্লোরিন আঁকলাম এখানে? চারটা ফ্লোরিন। সো এই চারটা ফ্লোরিনকে আগে ফার্স্টে দিয়ে দিব সালফার। দেখো এই যে আঁকতেছে, এটার মতো করে আঁকতেছে। তাহলে এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন। কি আঁকলাম? কি আঁকলাম? চতুর্ভুজাকার। এটা কিন্তু চতুর্ভুজ একটা, তুমি চাইলে দেখতে পারো 1 2 3 4 যোগ করলে চতুর্ভুজ আসবে। তাহলে এটা একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা যোগ করি আগে, চতুর্ভুজ যোগ করি। চতুর্ভুজাকার কি আঁকলাম? অলরেডি চতুর্ভুজাকার আঁকে ফেলছি, চতুর্ভুজাকার আঁকে ফেলছি, চতুর্ভুজাকার আঁকা ফেলছি। এটা হচ্ছে চতুর্ভুজাকার। এবার তোমাদের মনে আছে এই যে চতুর্ভুজাকার, এটা কিন্তু একতলে আছে। এই যে আমার আঙুলের উপর বসে, তালুর উপর বসে, দেখো আঙুল তো না, সরি তালুর উপর বসে। তাহলে এটা চতুর্ভুজাকার, একতলে আছে। কোন তলে আছে? একতলে। ভালো করে খেয়াল রাখো, এটা কোন তলে আছে? একতলে, একতলে। ভালো করে খেয়াল রাখতে হবে, একতলে। ওকে 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 ওকে, বুঝলাম। এবার এটার মধ্যে আরেকটা ফ্লোরিন নিয়ে আসি। এই যে দেখো নিয়ে আসলাম। এবার বলো তো এখানে পিরামিড কয়টা হয়ে গেছে? তুমি বলবা ভাই এইটা, এইটা আর এটা যোগ করলে এই পাশে একটা তল হবে, হবে? হ্যাঁ, এইটা, এইটা আর এটা, এটা যদি যোগ করেন এখানে আরেকটা তল হবে, এই পাশে আরেকটা তল হবে, এই পাশে আরেকটা তল হবে। তাহলে তল কয়টা হলো? চারটা। কয়টা তল হলো? চারটা। এটা উপরে দিয়ে দিই, চলো এটা উপরে দিয়ে দিই, এটা উপরে দিয়ে দিই, এটা উপরে দিয়ে দিই, উপরে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, এখানে হচ্ছে আরেকটা ফ্লোরিন। তাহলে এটা শেপ কি হয়ে গেল? ছিল চতুর্ভুজাকার, একটা ফ্লোরিন দিছো, তাহলে শেপ কি? চতুর্ভুজাকার পিরামিডীয়। বুঝছো কথাটা? দেখো চতুর্ভুজাকার পিরামিডীয়, তল 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 তল, চারটা তল মিলে একটা পিরামিড। তাহলে এটার নাম হচ্ছে চতুর্ভুজাকার পিরামিডীয়। এবার আরেকটা ফ্লোরিন আমি কই দিব মনে আছে? ওই যে PCl5 এর মতো চিন্তা করো, এটা ঠিক নিচ বরাবর দিব। উপর থেকে দেখলে ওই ফ্লোরিনটা কিন্তু আমি দেখবো না। মনে করে দেখো, বলছিলাম উপর থেকে দিলে ওই ফ্লোরিনটা আমি দেখবো না, উপর থেকে দেখলে ওই ফ্লোরিনটা আমি দেখবো না। এই যে দেখো ভাইয়া, উপর থেকে দেখলে আমি দেখতেছি না। দেখো এই যে হয়ে গেছে, একটা দুইটা তিনটা, এই যে চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে। কিভাবে ছিল ফার্স্টে? ফার্স্টে ছিল সে চতুর্ভুজাকার, ফার্স্টে ছিল কি? চতুর্ভুজাকার। একটা দিলাম, কি হলো? পিরামিডীয়। আরেকটা ফ্লোরিন দিলাম, কি হয়ে গেল? কি হয়ে গেল? চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয়। কি হয়ে গেল? কি হয়ে গেল? এটা কিন্তু ভিতরে ঢুকবে না। কেন ঢুকবে না? আশা করি মনে আছে, আশা করি মনে আছে, কারণ এটা উপর থেকে দেখা যাবে না। তাহলে এটাকে কি বলতে পারি? চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয়, চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয়। এটার ভাইয়া আরেকটা নাম আছে, এটা একটা নাম, এটা আরেকটা নাম আছে। তুমি একটু খেয়াল করো তো, উপরে কয়টা তল হয়েছে? উপরে কয়টা তল হয়েছে? একটা, মনে করে দেখো, রেখে নেই, একটা দুইটা তিনটা চারটা, কয়টা তল? চারটা। একটা উপরে, নিচে এখন দুইটা তিনটা, এই পাশে আরেকটা চারটা, তাহলে তল কয়টা হয়েছে? আটটা। তাহলে কি বলবা? চতুর্ভুজাকার দ্বিপিরামিড। দুইটা পিরামিড আছে তাই দ্বিপিরামিড, চতুর্ভুজাকার। আর তল কয়টা হয়েছে? টোটাল আটটা তল হয়েছে, উপরে চারটা নিচে চারটা। তাহলে এটা কি বলবো? অষ্টস্থলকীয়, অষ্টস্থলকীয়। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, বন্ধন কোণ কত ডিগ্রি? তুমি একটু ঠান্ডা মাথায় বলো, তুমি বলো বন্ধন কোণ কত ডিগ্রি? বন্ধন কোণ কত ডিগ্রি হবে? তুমি ভাই সবগুলাই তো মনে হচ্ছে এইখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সবই তো ভাই 90 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই তো বুঝে গেছে, সবই লম্বালম্বি আছে, বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। একটা মজার কাহিনী আছে, এই sp3d2কে ধরো এইভাবে রাখলা, তোমার মনে হলো আমি এভাবে রাখবো, এটা ঘুরাই ফেলবো। এই যে ঘুরাই ফেললা, দেখো এটার শেপের কোনো চেঞ্জ হয় নাই। তুমি ভাবলা যে আমার ভাই আপনার দিকে ঘোরান, দেখো ঘুরাই, তার চেহারার কোনো চেঞ্জ হয় না। তোমার দিকে ঘুরাইলাম, চেহারার কোনো চেঞ্জ হয় না। সামনের দিকে ঘুরাইলাম, এই যে চেহারার কোনো চেঞ্জ হয় না। সহজ ভাষায়
sp3d2 জায়েদ খানের মতো সে যতই ডিগবাজি দেখ না কেন তার চেহারা কিন্তু কি হয় না, কোনো চেঞ্জ হয় না। সো তার চেহারার চেঞ্জ হয় না, সে যতই ডিগবাজি দেখ তার চেহারার কোনো চেঞ্জ হয় না। এবং বর্ণ অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি থাকে। এইখানে একটা প্রশ্ন মাঝে মাঝে অ্যারাইজ করে যে ভাই sp3d তে আপনি দেখাইছিলেন dz² থাকে, এখন sp3d2 তে ভাই কে থাকবে? এই যে এটা ক্যাচা লাগিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে একটু সাবধানে চিন্তা করো, খেয়াল করো। সো এখানে একটা s থাকবে, একটা px থাকবে আনডাউটেডলি, একটা কি থাকবে? py থাকবে স্বাভাবিক, আর একটা pz থাকবে স্বাভাবিক, প্লাস এবার d তো দুইটা থাকবে ভাই। এখন d কোনটা থাকবে? এই যে ভাই খেলাধুলা, হ্যাঁ, এখানে d কোনটা থাকবে ভাই? এটা কিভাবে করব? সো এটা একটু বুঝান, এটা কি একটু বুঝান। খুবই সহজ, দেখো আমি তোমার বুঝাইতেছি, টেনশন নাই, কোনো টেনশন নাই। দেখো ধরো আমি তোমার বললাম এটা হচ্ছে তোমার s অরবিটাল, কোন অরবিটাল? এটা s অরবিটাল, এটা ধরো px, সমস্যা নাই, এটা ধরো কি py, এটা কি py। এবার একটা জিনিস খেয়াল করো, একটু খেয়াল করো। এবার z অক্ষ বরাবর কোনটা আছে? যদি আমার এই স্ট্রাকচার অনুযায়ী চিন্তা করো তাহলে এটা হচ্ছে pz, স্বাভাবিকভাবেই। যেহেতু তুমি এটা বলতেছো z অক্ষ বরাবর আছে, তাই তো তুমি pz বলতেছো। তাহলে এটা ঠিক নিচ বরাবর এটাও আছে, তাহলে এটাও কি থাকবে? z অক্ষ বরাবর না? তাহলে এটা কি তুমি কি দিবা? dz² দিতে হবে আনডাউটেডলি। তাহলে এটা dz² তুমি পেয়ে গেলা। ওকে, পেয়ে গেলা। মানে এই ডায়াগ্রাম অনুযায়ী ধরো এটা যদি তুমি z অক্ষ বরাবর বলো তাহলে এটাও z অক্ষ বরাবরই আছে, তাহলে তুমি যদি বলো এটা pz তাহলে এটাও dz² আসবে। নাও প্রশ্ন হচ্ছে ভাই এখন এটা কোনটা হবে? এখন মনোযোগ দিয়ে দেখো তো, আগের যে স্লাইডটা ছিল আমরা যখন করছিলাম, মনোযোগ দিয়ে দেখো, তলে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে xy। মনে করে দেখো তলে যেটা আছে, এই যে এই তলে যেটা থাকে, উপরে নিচে না, তলে যেটা থাকে সেটা আমরা কি বলি? xy। একটু খেয়াল করো। এই যে দেখো ভাইরা, এই যে দেখো। এখন কথা হচ্ছে ভাই এখানে d কোনটা নিব? তাহলে এখানে d কোনটা নিব? তোমরা একটু ভাবো ঠান্ডা মাথায়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানতে চাচ্ছিলাম যে এটা কি হবে তখন, হ্যাঁ। সো এই জিনিসটা যদি আমরা জানতে চাই, এখন দেখো s এখানে px py, তাহলে এটা দেখো তুমি যদি চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো, অক্টাহেড্রাল তো তোমাদের মনে থাকার কথা, এটাকে আমরা x অ্যাক্সিস বলছিলাম, এটাকে আমরা বলছিলাম x প্রাইম অ্যাক্সিস। মনে করে দেখো এটা ছিল y, এটা ছিল y প্রাইম, ডি ব্লক কেমিস্ট্রি। মনে করে দেখো এটাকে বলছিলাম z, যখন আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াইছিলাম এটাকে বলছিলাম z প্রাইম। তাহলে দেখো তো এইখানে d এর কোনটা আসবে? অক্ষ বরাবর কোনটা থাকে d এর? আর তুমি দেখো অক্ষ বরাবর dz² থাকে, আরেকটা d অরবিটাল থাকে যেটা অক্ষ বরাবর থাকে। তুমি যদি তলের রেসপেক্টে চিন্তা করো এখানে কিন্তু হবে না, অক্টাহেড্রালে কিন্তু তলের ক্ষেত্রে চিন্তা করলে হবে না। তাহলে এটা কি হবে? এখানে অক্ষ বরাবর আরেকটাই থাকে, সেটা কি dx² - y²। এই যে দেখো চলে আসছে। সো এখানে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এখানে d কোনটাকে নিচ্ছি। সো খুব সাবধানে ডিল করতে হবে সব জিনিসপত্র, ঠিক আছে? সো ফাইনাল সামারি কি দাঁড়াইতেছে? SF6। আমরা কিন্তু এটার ফুল আঁকি নাই, হ্যাঁ, অরবিটাল ডায়াগ্রামটা কিন্তু আঁকি নাই, বাট এখানে যদি চাও তুমি আঁকতে পারবা, বাট আপাতত আমরা এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এটা রেখে দিচ্ছি। এখন আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা একটু দেখো আমার সাথে এটা একমত হও কিনা। দেখো এখানে x = 6 ছিল, তাই না? হ্যাঁ, x = 6 ছিল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ভাই, এটা একমত না হওয়ার কি আছে, এটা তো আমরা জানি, সমস্যা নাই, এটা x = 6। ধরো আমি এখানে PCl5 চিন্তা করতেছি, তোমরা দেখো আমার সাথে, তোমরা মানে ধারাটা ধরতে পারো কিনা। এটা ছিল x = 5, ধারা, একটা ধারা আছে, তুমি যদি ধারা বুঝো তাহলে শেপ বের করা অনেক ইজি। এটা ছিল PCl5, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো তো, এটা শেপ তুমি কি বলছিলা? এটা শেপ কি বলছিলা? ত্রিকোণাকার। দেখো ভাইরা, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় বলছিলা, এটা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় দেখছিলা, বলছিলা? হ্যাঁ ভাই বলছিলাম। এবার দেখো x = 6, এটার ক্ষেত্রে তুমি কি বলছো বলো তো? তুমি কি বলছিলা বলো তো? তুমি বলছো ভাই চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয়। এখানে বন্ধনগুলো আছে, এখানে বন্ধনগুলো আছে, এখানে এই বন্ধনগুলো আছে, এখানে এই বন্ধনগুলো আছে। এখন তোমরা কি এটা ধারা দেখতেছো? 5 হইলে 5 যদি হয় 5 x = যদি 5 হয়, এখানে কোণা ওঠে 3টা পিরামিড হয়, উপরে একটা নিচে একটা, ত্রিকোণাকার দ্বিপিরামিড। 6 হইলে এনে কি হয়? চতুর্ভুজাকার। দেখো 2 কমে গেছে, মানে বেসটা তুমি যদি চিন্তা করো, কোণাটা কয় কোণা হবে? 4 কোণা, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাই x = 7, এটা কত হবে? তুমি একটু ধারার মতো করে চিন্তা করে বলো তো কি হবে? তুমি বলো ভাই 7 আছে, তাহলে তার থেকে 2 কমে যাবে, তাহলে এটা হবে পেন্টাগন। হ্যাঁ ভাই পেন্টাগন, একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, চারটা বন্ধন, পাঁচটা বন্ধন, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এটা হচ্ছে x = 7 এর শেপ। তোমরা কি বুঝছো ধারার মতো? একটু ঠান্ডা মাথায় আবার ভিডিওটা চালায় দেখো। 5 এর জন্য 3 কোণা 2 পিরামিড, 6 এর জন্য 4 কোণা 2 পিরামিড, 7 এর জন্য তাহলে কি হবে? 5 কোণা 2 পিরামিড। যদি না বুঝো দেখো, 5 x = যদি 5 হয়, 3 কোণা 2 পিরামিড, 3 + 2, 6 এর জন্য 4 কোণা 2 পিরামিড,
তাহলে 7-এর জন্য কত হবে? 7-এর জন্য কি হবে? 5 কোণা 2 পিরামিড। দেখো কমন স্ট্রাকচার প্যাটার্ন, দেখো এটা বুঝো কিনা, এটা বুঝো কিনা, এটা বোঝাটা খুবই 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 জরুরি। আশা করি বুঝছো। তাহলে এবার চলো আমরা SP3D করি, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব। তাহলে আমরা যেটা পড়তে চাচ্ছিলাম SP3D, সো চলো এবার এটা পড়ি। SP3D, তাহলে x ইকুয়ালস টু কত হবে এখানে? 7, অথবা স্টেরিক নাম্বার কত হবে ভাই? স্টেরিক নাম্বার হবে 7। x ইকুয়ালস টু 7 অথবা স্টেরিক নাম্বার হবে 7। সো এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে IF7, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এটাকে বলে আন্তঃহ্যালোজেন যৌগ, আমরা পড়বো। আয়োডিন গ্রুপ 17, গ্রুপ 17 কোনো একটা মৌলের সাথেই যৌগ গঠন করে, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। তুমি যদি এখানে x এর মান বের করো হাফ, m এর ভ্যালু কত? m এর ভ্যালু 1 যদি হচ্ছে 7টা, আয়োডিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আয়োডিন কি ভাই? সেন্ট্রাল অ্যাটম, আয়োডিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, সে গ্রুপ 17-এর মৌল, গ্রুপ 17-এর মৌল, গ্রুপ 17-এর মৌল, বাইরে থাকবে 7টা, তাহলে 7 যোগ 7, তাহলে অ্যান্সার হচ্ছে 7, তাহলে SP3D3। সো এখন আমরা এতক্ষণ ধরে কিন্তু 3D বুঝতেছিলাম, এখন আশা করি এগুলো এখন দুধবাত হয়ে গেছে। তাহলে এখন এটা শেপটা শিখে ফেলি, আর ড্রয়িংটা কিভাবে হবে সেটা বের করে ফেলি। সো ফার্স্ট অফ অল শেপটা একটু শিখো, চলো। শেপ হচ্ছে এবার কি হবে? তাহলে এটা শেপটা তোমাদেরকে একটু শিখাইছিলাম, একটু আগে শিখাইছিলাম। যদি 7 হয় তাহলে 5 কোণা 2 পিরামিড, তাহলে কি বলবা? পেন্টাগোনাল বাই পিরামিডাল। তাহলে শেপ কি হবে? 5 কোণা, তাহলে পেন্টাগোনাল, পঞ্চভুজীয় বাই মানে 2, পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। আচ্ছা আচ্ছা, ওকে, হয়ে গেল। এবার এটা শেপটা তো বুঝলাম, আঁকিয়ে ফেলেন ভাই, একটু আইকা দেন তো আমারে। হ্যাঁ, আইকা কেন দিব না? অবশ্যই দিব, আইকা দিব, অবশ্যই দিব। সো পেন্টাগোনাল বাই পিরামিডাল। সো চলো আমি এটা চেহারাটা আঁকি। সো এই একটা কোণা, এই হচ্ছে আরেকটা কোণা, এই হচ্ছে আরেকটা কোণা, এই যে হয়ে গেছে, এই হচ্ছে পেন্টাগোনাল, মাঝে কে থাকবে? আয়োডিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন। বন্ডগুলা দিয়ে দিই চলো, বন্ডগুলা দিয়ে দিই। এই যে একটা বন্ড, এই হচ্ছে আরেকটা বন্ড, এই হচ্ছে আরেকটা বন্ড, এই হচ্ছে আরেকটা বন্ড, 5টা বন্ড তো দিতে হবে। এই হচ্ছে আরেকটা বন্ড। এখন বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? তুমি বলো বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? আমি 5টা আয়োডিন দিছি, পেন্টাগোনাল মানে কোণা বসাইছি ফার্স্টে, তোমাদের শিখাইছিলাম। ফার্স্টে আমরা কি বসাই? ফার্স্টে চতুর্ভুজ বসাই। দেখো এখানেও কি করছিলাম? এখানে ফার্স্টে আমরা ত্রিভুজ বসাইছিলাম, তারপর উপরে নিচে দিছিলাম, সেম প্রসেসে। আগে আমরা কোণা বসাই ফেলছি, কোণার মধ্যে যা আছে। তাহলে এখন তোমার যদি বলা হয় এগুলা কি ইকুয়েটোরিয়াল, এগুলা কি সবই কি ইকুয়েটোরিয়াল। সো ইকুয়েটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল কত হবে? ইকুয়েটোরিয়াল প্লাস ইকুয়েটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল কত হবে? ইকুয়েটোরিয়াল প্লাস ইকুয়েটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল কত হবে? খুবই সহজ, পুরো অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, 5 দিয়ে ভাগ করবা, তাহলে 360 ডিগ্রি ভাগ 5 কত হবে ভাই? 72 ডিগ্রি। হয়ে গেছে 72 ডিগ্রি, 360 ভাগ 5, এটা হচ্ছে 72 ডিগ্রি। আমি একটু চেক করি ঠিকঠাক আছে কিনা। 360 ভাগ 5, আই গেস ঠিক আছে, 72, ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে 72 ডিগ্রি। সো এক্সিয়াল এখন বের করবো। সো এক্সিয়াল কই থাকবে? এক্সিয়াল থাকবে উপরে, এইখানে একটা ফ্লোরিন থাকবে, এইখানে একটা নিচে ফ্লোরিন থাকবে। ওকে, বসায় দিই, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। তাহলে এক্সিয়াল কত হবে? এক্সিয়াল প্লাস এক্সিয়াল, এটা কত হবে? এটা হবে 180 ডিগ্রি এক্সিয়ালের সাথে। আর এক্সিয়াল প্লাস ইকুয়েটোরিয়াল, এটা কত হবে? 90 ডিগ্রি হবে। এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল 3টা আছে। এগুলো শিখেছি, কিন্তু এগুলো হচ্ছে আমরা SP3D এর ক্ষেত্রে সবই ক্লিয়ার করছি। সো যখন শেপ হবে এটা হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল, পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়, এবং বন্ধন কোণটাও আমরা বের করে ফেললাম। সো SP3D এর মধ্যে তোমার মাথায় এখন প্রশ্ন আসতে পারে, ওই যে আগের মতোই ভাইয়া, আগের মতোই আপনি যে আমারে শিখাইলেন যে SP3D, হ্যাঁ, এখানে যে ডিটা আপনি কিন্তু শিখাইছেন আমাকে, হ্যাঁ, এখানে যে ডিটা এটা হচ্ছে DZ²। এটা আমি শিখছি ভাই, এটা আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছ থেকে আমি শিখলাম, আমি সারা জীবন উপকৃত থাকবো। ঠিক আছে, ওকে, আমি বুঝলাম তুমি উপকৃত। এখন ধরো আমি তোমার জিজ্ঞেস করলাম SP3D2, এখানে কোন দুইটা ডি নেই? তুমি কিন্তু এটাও জানো, এই দুটাও জানো। এটা কে ভাইয়া? DX² -Y², আর এটাকে DZ², এটাকে DZ²। এখন আমি যদি জিজ্ঞেস করি তাহলে SP3D3 এইখানে এই যে D3 নিলা, সরি, এইখানে যে D3 নিলা, এইখানে ডি কোনটা? এইখানে কোনটা ডি? এইখানে কোন ডি? তাহলে তুমি বলবা এস তো একটা আছে, বুঝাই যাচ্ছে, PX একটা আছে, PY একটা আছে, এইবার PZ একটা আছে, এইবার ভাই ডি কোনটা হবে? তুমি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো পাওয়া যাবে অ্যান্সার। আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, পাবা অ্যান্সার। এটার অ্যান্সারটা হবে DXY
প্লাস হচ্ছে DYZ প্লাস হচ্ছে DZX। এই হচ্ছে কথাবার্তা। সো আশা করি সবার এটা ক্লিয়ার। ওকে, সো আমরা আশা করি IF7 এটা বুঝতে পারছি। এটার অরবিটাল ডায়াগ্রাম খুব বেশি আঁকা লাগে না, কেউ যদি চাও আঁকতে পারো। ওই যে ফ্লোরিনের সাথে সাথে আয়োডিনের অরবিটালগুলো আঁকতে চাই যদি পাও, আঁকতে পারো, সমস্যা নেই। সো এবার দেখো আমরা অরবিটাল ডায়াগ্রাম ফর অর্গানিক কম্পাউন্ড এটা একটু করবো। আমাদের বেসিক পার্ট শেষ আলহামদুলিল্লাহ, মানে হাইব্রিডাইজেশনের যে বেসিক পার্টগুলো ছিল এগুলো শেষ মোটামুটি। সো আমরা এবার অর্গানিক কম্পাউন্ডে চিন্তা করি। তোমাদেরকে আমি সংকরায়ন কীভাবে বের করে সেগুলো কিন্তু শিখাইছিলাম। ধরো CH3, ঠিক আছে? ওকে, সো ধরো আমি এটাই করি, এটাই যদি চিন্তা করি। এখন তোমাদের যদি জিজ্ঞেস করি এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, আবার ধরো জিজ্ঞেস করলাম যে ভাই এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, তুমি কিন্তু বলতে পারবা, ওই যে পাই বন্ডের রেসপেক্টে শর্টকাট শিখাইছিলাম আগের পার্টে। তো এটা সংকরণ কি হবে? sp3, এটা সংকরণ কি হবে? sp3 হবে। তার মানে তুমি যদি কার্বনকে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে যাও, কার্বন এখানে স্টার হবে, এক্সাইটেড হবে, কার্বন যদি 4 এখানে, তাহলে এখানে যেটা হবে 1s2, তারপর হবে 2s1, তারপর 2p-তে কটা থাকবে? 2p-তে থাকবে 3টা। এক্সাইটেড হয়ে গেছে, তাহলে 2p-তে থাকবে 3টা, এই যে ভাইয়া হয়ে গেছে। এবং এখানে যে সংকরায়ন হয়েছে, এই সংকরায়নটার নাম কি হয়েছে? এই সংকরায়নটার নাম হয়েছে sp3। ফরচুনেটলি এখানে 2টা কার্বনেরই সংকরায়ন sp3। এবার sp3 মানে কয়টা অরবিটাল? 4টা অরবিটাল। তাহলে আমি একটু নাম্বারিং করে আঁকাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ধরো এই কার্বনটাকে আমি বললাম 1 নাম্বার কার্বন, এই কার্বনটাকে বললাম 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন C1, এই কার্বনের সংকরায়ন কি পাইছো ভাইয়া? sp3। আমি এটাকে গঠন চিত্রটা একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে আরো। এই যে দেখো CH3, এগুলো কিন্তু সবই কি বন্ড, এগুলো কিন্তু সব পড়াইছি, এগুলো সব কি বন্ড? সিগমা, আর অলরেডি আমি নাম্বারিং করে ফেলছি। এগুলার নাম্বারিং কি ছিল? এটা ছিল 1, এটা ছিল 2। এটা জাস্ট বোঝার জন্য আমি নাম্বারিংটা করছি, সুবিধার্থে আমি নাম্বারিংটা করছি, সুবিধার্থে নাম্বারিংটা করছি। তাহলে C1 এর সংকরণ কি পাইছো? sp3। তাহলে কয়টা অরবিটাল থাকবে? 4টা। একটা অরবিটাল দিলাম, 2টা অরবিটাল দিলাম, 3টা অরবিটাল দিলাম, 4টা অরবিটাল দিলাম। এই যে C1 এ 4টা sp3 অরবিটাল দিলাম। ঠিক আছে। এবার এটা খেয়াল করো তো, C1 আর C2 কোন বন্ধনের মাধ্যমে যুক্ত? তুমি দেখো তো C1 আর C2 কোন বন্ধনের মধ্যে? সিগমা। তাহলে এখানে কিভাবে অধিক্রমণ হবে? সামনাসামনি অধিক্রমণ সিগমা। তাহলে C1 এর sp3 অরবিটাল আর C2 এর sp3 অরবিটাল কিভাবে ওভারল্যাপ করবে? সামনাসামনি। দেখো আমরা একটু C2-তে চলে যাই। দেখো ভাই, দেখো এই যে ধরো C2, খেয়াল রাখতে হবে কিন্তু C1 এর sp3 অরবিটাল, C2 এরও কি sp3 অরবিটাল। এই যে দেখো sp3 অরবিটাল, এবার মজার কাহিনী কি হচ্ছে দেখো তো, C1 আর C2 এখানে কিভাবে ওভারল্যাপ করছে ভাইয়া? দেখো তো C1 আর C2 কিভাবে ওভারল্যাপ করছে? সামনাসামনি। তাই এটা কি C1 আর C2 এর মাঝখানে সিগমা বন্ড হয়ে গেছে। সবগুলাই কিন্তু sp3। এই ওভারল্যাপটার নাম কি হবে? তুমি কিন্তু নাম বলতে পারবা। এই গ্রিন কালারে যেটা আছে এটাও sp3, হোয়াইট কালারে যেটা আছে এটাও sp3। তাহলে ওভারল্যাপের নাম কি হবে? sp3। তারপর এটার নামও কি হবে? sp3 ওভারল্যাপ। দুইটাই কিন্তু sp3 ওভারল্যাপ। আশা করি বুঝছি। এবার বাকি হাতে কি আছে? 3টা করে হাইড্রোজেন দিয়ে দাও। একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে আরেকটা হাইড্রোজেন, সেম ভাবে এখানে হাইড্রোজেন, এখানেও কি হাইড্রোজেন। ওকে, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, সেম ভাবে এখানে ওভারল্যাপ হয়েছে, এই হাইড্রোজেন ওভারল্যাপ হয়েছে, এই হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে এই ওভারল্যাপগুলোর নাম কি হবে? হাইড্রোজেনের s অরবিটাল আর কার্বনের sp3 অরবিটাল, sp3 ওভারল্যাপ। একটা নাম লিখলেই চলে, সবগুলো লিখতে হয় না, একটা লিখলেই চলে। বাট এই যে দেখো আমার হয়ে গেছে। তাহলে আমরা এখানে কার ডায়াগ্রাম আঁকলাম? ইথেন এর ডায়াগ্রাম এঁকে ফেললাম। সো ইথেনকে কিভাবে আঁকতে হয় অরবিটাল ডায়াগ্রাম আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা ইথিনকে একটু করি। ইথিন নামে একটা কম্পাউন্ড আছে, ইথিনকে একটু করি। তো দেখো CH2 ডাবল বন্ড, CH2। সহজ ভাষায় আমি আগে ফার্স্টে এই কার্বনটাকে আলাদা করে ফেলি, কারণ আমার কার্বন নিয়ে কাজ। এখানেও কার্বনকে আলাদা করে ফেললাম, কাজ। কার্বন আর কার্বনের মাঝে কি বন্ড আছে এটাও দেখতে চাই। এখানে কার্বন আর কার্বনের মাঝে কি আছে? একটা সিগমা, একটা কি আছে? পাই। বুঝতে হবে ভালো করে। এই কার্বন, এটাকে আমি 1 নাম্বার কার্বন বললাম,
এই কার্বন, এটাকে আমি 2 নাম্বার কার্বন বললাম। ভাই এটা 2 নাম্বার কার্বন বলতে নাম্বার 2, হ্যাঁ এটার কাজে কর্মে 2 না, ঠিক আছে, এটা 2 নাম্বার কার্বন, ঠিক আছে। সো এখানে একটা পাই বন্ড আছে, একটা পাই বন্ড থাকলে সংকরণ কি হয় sp2, এটারও কি আছে পাই বন্ড আছে, তাহলে এটা সংকরণ কি হবে sp2, তাহলে দুইটা কার্বনেরই সংকরণ কি আসতেছে sp2, দুইটা কার্বনেরই সংকরণ কি আসতেছে sp2, দুইটা কার্বনেরই সংকরণ কি আসতেছে sp2, তাহলে কার্বনকে ইলেকট্রনিক কনফিগারেশনে চলে ফেলি, কার্বন স্টার এক্সাইটেড, কারণ কার্বনের যোজনী 4, তাহলে 1s2 1s2 2s1 2s1, টুপিতে কয়টা এবার, টুপিতে 3টা, টুপিতে কয়টা ভাই 3টা, টুপিতে 3টা। এইবার 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 একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, sp2 তার মানে তুমি যদি একটু চিন্তা করো, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, তাহলে একটা s নিবা দুইটা p নিবা, একটা s নিবা দুইটা p নিবা, একটা s নিবা দুইটা p নিবা, তাহলে দেখো সংকরায়নে sp2 গেছে। বাট একটা ক্যাচাল কি হয়েছে জানো, আমি একটু রেড কালার করি এটারে, রেড রেড রেড, এই যে ভাই দেখো এইটা কিন্তু অসংকরিত p অরবিটাল, কি ভাই এটা সংকরণে যায় নাই, তাহলে এটা কি বলবা, অসংকরিত pz অরবিটাল। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি একটা জিনিস খেয়াল করো, sp2 সংকরণ হয়েছে, এখানে কি রয়ে গেছে, তাহলে pz অসংকরিত, কারণ কার্বনের দুইটা কার্বনই তো সেম sp2, তাহলে pz কি রয়ে গেছে, অসংকরিত, pz কি রয়ে গেছে ভাই, অসংকরিত রয়ে গেছে, pz কি রয়ে গেছে, অসংকরিত। সেম ভাবে এইখানের pzও কি রয়ে গেছে, অসংকরিত রয়ে গেছে, অসংকরিত অসংকরিত অসংকরিত, pz কি রয়ে গেছে, সংকরণে যায় নাই। এখন তোমাদেরকে শিখাইছিলাম pz আর pz এটা মিলে আমি যে তোমারে বলি পাই বন্ড, এটা কি গঠন সম্ভব না সম্ভব না, তুমি বলবা ভাই এটা তো পাশাপাশি, পাশাপাশি হলে তো পাই বন্ড সম্ভব, পাশাপাশি হলে তো পাই বন্ড সম্ভব, আমরা এটা শিখছি, আপনি শিখাইছেন পাশাপাশি p অরবিটাল পাই বন্ড সম্ভব। এবং একটা মজার কাহিনী দেখো, এইখানে কোন অরবিটালে পাই বন্ডটা হচ্ছে একটু খেয়াল করো তো, অসংকরিত। তোমাদের যখন আমি পাই বন্ড পড়াইছিলাম, তোমাদের মনে থাকার কথা, পাই বন্ড শিখাইছিলাম পিওর p অরবিটালে হয়, পিওর p অরবিটাল, আর এটা শিখাইছিলাম অসংকরিত p অরবিটাল, মনে থাকার কথা। পাই বন্ড দুইটা জায়গায় হয়, এটা হচ্ছে বিশুদ্ধ p অরবিটাল, আর এটা হচ্ছে অসংকরিত p অরবিটাল। এই যে দেখো একটা pz মিলে কি হবে, পাই বন্ড হবে। এবং দেখো মজার কাহিনী, এই দুটা কার্বনের মাঝে কিন্তু একটা পাই বন্ড এক্সিস্ট করে, তাহলে এই pz আর এই pz মিলে কি হবে, একটা পাই বন্ড হবে, খুবই স্বাভাবিকভাবে এখানে একটা পাই বন্ড ফর্ম হবে। তাহলে আমরা চলো এবার গঠন চিত্র আঁকবো, বাট এখানে সংকরিত কিন্তু হয়েছে sp2, একটা অসংকরিত রয়ে গেছে, ওই যে দেখো আমি রেখে রাখছি, সবগুলো কার্বনেরই একটা রয়ে গেছে। তাহলে c1 sp2, তাহলে sp2 মানে কি, একটা s একটা p আর একটা p, এই যে sp2 আঁকলাম, c1 আর c2 কোন বন্ধনের মাধ্যমে কানেক্টেড, কোনটা আগে হবে, সিগমা না পাই, তোমাদের শিখাইছিলাম কোনটার প্রায়োরিটি বেশি, সিগমা, তাহলে c1 আর c2 এর মধ্যে কোন বন্ধনটা আগে হবে, সিগমা, তাহলে c2 এর মধ্যে সিগমা বন্ডটা হবে। তাহলে এবার এইটা যদি হয় c2, তাহলে এই যে ভাইয়া s, এই একটা p, এই হচ্ছে একটা 2 p2 sp2 হয়ে গেছে। এই যে দেখো c1 আর c2 এর মধ্যে কি বন্ড, এটা কি বন্ড, সিগমা, এবং এই ওভারল্যাপের নাম কি, sp2, কারণ হোয়াইট কালারটার নাম হচ্ছে sp2 এবং ইয়েলো কালার যেটা ওইটার নামও কি sp2ই, কিন্তু সো দুইটাই sp2, তাহলে sp2, তাহলে বাকি রইল কি হাইড্রোজেন, সো হাইড্রোজেনটা দিয়ে দিই, হাইড্রোজেনটা দিয়ে দিলাম, এই হাইড্রোজেন, এই দিলাম হাইড্রোজেন, এইখানে দিলাম হাইড্রোজেন, দিয়ে দিলাম, এইখানে দিলাম হাইড্রোজেন। হাইড্রোজেনের গোলা কেন দিচ্ছেন, কারণ হাইড্রোজেনের s অরবিটাল গোলাকার, হাইড্রোজেন তো 1s1, তাহলে গোলাকার। এইবার একটু খেলাধুলা। এবার দেখো c1 এ অসংকরিত কে রয়ে গেছে, দেখো তো c1 এ অসংকরিত রয়ে গেছে pz, c2 তে অসংকরিত রয়ে গেছে কি pz। এখন সংকরিত অরবিটালের চেহারা যা হবে, অসংকরিত অরবিটালের চেহারা কি সেম হবে, যদিও মানুষ আর অমানুষের চেহারা দেখতে আসলে একই, আমরা পার্থক্য করতে পারি না, বাট কেমিস্ট্রিতে এসে আমরা আলাদা করতে পারি, সংকরিত অরবিটালের চেহারা যেরকম হবে অসংকরিত অরবিটালের চেহারা সেরকম হবে না। সংকরিত অরবিটাল হৃষ্টপুষ্ট, অসংকরিত অরবিটাল শুকনা প্লাস লম্বা, ঠিক আছে। সো অসংকরিত অরবিটাল একটু খেয়াল করো, একটা রেড কালার, রেড কালার, এই যে দেখো ভাইয়া c1 এর একটা pz অসংকরিত অরবিটাল, এই যে pz অসংকরিত অরবিটাল, এইটা আরেকটা অসংকরিত pz অরবিটাল। একইভাবে c2 এর আরেকটা কি আছে, অসংকরিত pz অরবিটাল, c2 এর একটা অসংকরিত pz অরবিটাল, এই আরেকটা অসংকরিত pz অরবিটাল, এই যে হয়ে গেছে। এবার তোমাদের মনে আছে শিখাইছিলাম pz অরবিটাল মিলে যখন পাই বন্ড হয় কিভাবে দেখায়, কয়টা টান দিতে হয়, শিখাইছিলাম দুইটা টান অথবা তিনটা টান, আপাতত আমরা দুইটা টান দিলাম।
এই যে দেখো ভাইয়া, এইটা হচ্ছে পিজেড, এটাও কি ভাই পিজেড। একটা জিনিস মনে রাখতে হবে ভাই, এখানে যদি মাইনাস হয় তো সাইন দেওয়া যাবে না, নিচে দিই, তাহলে এটা যদি মাইনাস হয় এটাও কি হবে, মাইনাসই হবে। খেয়াল রাখবা, এটা খেয়াল রাখবা। এটা যদি প্লাস হয় এই পাশে দিই, এই পাশে যদি এটা যদি প্লাস হয় এটাও কি হবে, প্লাসই হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো ওটা যদি ওটার ভিতরে ঢুকে গেছে বুঝছো আশা করি। সো এই হচ্ছে ইথেনের স্ট্রাকচার। সো অসংকরিত পি অরবিটালকে একটু লম্বা করে চিকন করে দেওয়া হয়, অসংকরিত পি অরবিটাল লম্বা করে চিকন করে দেওয়া হয়। সো আশা করি বুঝছি এটা। এবার আমরা হচ্ছে একটা কাজ করি, যে কাজটা করব সেটা হচ্ছে ইথাইন নামে একটা কম্পাউন্ড আছে সেটাকে একটু করি। ইথাইন, ইথাইন এটাকে আমি 1 নাম্বার ধরলাম, এটাকে আমি 2 নাম্বার ধরলাম, নাম্বারিং করে রাখলাম আর কি। এটা 1, এটা কোনো র্যান্ডম নাম্বারিং, সো কোনো রুলস অনুযায়ী নাম্বারিং না। তাহলে এখানে পাই বন্ড কয়টা, পাই বন্ড 2টা, তাহলে সংকরণ কি হবে, এসপি। সেমভাবে এইখানেও পাই বন্ড কয়টা, 2টা, তাহলে সংকরণ এইখানেও কি হবে, এসপি হবে, এনএসপি, এইখানেও এসপি। তাহলে একটা এস যাবে, 2টা পি যাবে। কার্বনের যোজনী 4, তার মানে অ্যাক্সেলেরেট করতে হবে। সো চলো অ্যাক্সেলেরেট করে দিই। কার্বন স্টার 1s2 2s1। এইবার কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এইবার কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কি চিন্তা জানো, একটা এস নিতেছো, এটা 2s, এটা 2p, তুমি একটা এস নিবা আর একটা পি নিবা। এই যে দেখো এসপি। তাহলে অসংকরিত কয়টা রয়ে গেছে, তুমি দেখো এইখানে, এইখানে এবং এইখানে, এইখানে এবং এইখানে, এই 2জন কি হয়ে গেছে, অসংকরিত রয়ে গেছে, অন্য কালার নেই। এই যে এটা হচ্ছে পি ওয়াই আর এটা হচ্ছে পি জেড, এরা দুইজনে কি, এরা দুইজনই হচ্ছে পি ওয়াই পি জেড, এরা দুইজনে কি অসংকরিত। প্রত্যেকটা কার্বনেই কি রয়ে গেছে, যে 2টা কার্বন আমি নিছি, 2টা কার্বনের সংকরণ এসপি, তাহলে স্বাভাবিকভাবে 2টা কার্বনে কি রয়ে গেছে, আমার অসংকরিত পি অরবিটাল রয়ে গেছে, অসংকরিত পি অরবিটাল রয়ে গেছে। কে কে সেটা, পি ওয়াই এবং পি জেড, পি ওয়াই এবং পি জেড, পি ওয়াই এবং পি জেড। সো আমরা আপাতত এটা বের করে রাখলাম, এটা বের করে রাখলাম। এখন আমরা যদি সবই বের করে ফেলতে পারি পি ওয়াই পি জেড, তাহলে এখন একটু খেয়াল করো, এটার অসংকরিত কে কে রয়ে গেছে, পি ওয়াই, এটার অসংকরিত কে রয়ে গেছে, পি ওয়াই। তাহলে তুমি আমার বলো তো, এইখানের পি ওয়াই এইখানের পি ওয়াই মিলে কি হবে, একটা পাই বন্ড হয়ে যাবে। এখানে কিন্তু 2টা পাই আছে, তাহলে 2টা পাই বানাইতে হবে, তো এই যে একটা পাই হবে। একইভাবে এইখানে আরেকটা কি আছে, পি জেড, একইভাবে এইখানে অসংকরিত কি আছে, পি জেড আছে, হ্যাঁ ভাই আছে। তাহলে এইখানের পি জেড মিলে কি হবে, আরেকটা পাই বন্ড হবে। এখানের পি জেড মিলে কি হবে, আরেকটা পাই বন্ড হবে। পি ওয়াই মিলে একটা পাই হবে, পি জেড মিলে একটা পাই হবে। বাকিগুলো সবই কি হবে, সিগমা হবে এবং সংকরিত অরবিটাল হবে এসপি। তাহলে 2টা অরবিটাল আঁকতে হবে সংকরণের। বুঝছি আশা করি কথাবার্তা। সো চলো আঁকি। ধরো আমি এবার C2 আঁকলাম, তাহলে এসপি, একটা এস একটা পি, তাহলে C1 আঁকে ফেলি, C1, তাহলে একটা এস একটা পি। এই যে ভাইয়া এস আর পি এর মাঝে সিগমা, এস আর পি এর মাঝে তো একটা সিগমা 2টা পাই না, মানে 1 আর 2 নাম্বার কার্বনের মাঝে এনে একটা সিগমা আছে 2টা পাই আছে, তাহলে 1 আর 2 এর মাঝে সিগমা এঁকে ফেললাম। তাহলে এই ওভারল্যাপের নাম কি হবে, এসপি, এসপি ওভারল্যাপ, এসপি এসপি ওভারল্যাপ। এখানে কি আছে, একটা হাইড্রোজেন, হাইড্রোজেনটা দিয়ে দিই চলো, হাইড্রোজেনটা দিয়ে দিই চলো। এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, এই হচ্ছে হাইড্রোজেন দিলাম, এই হচ্ছে হাইড্রোজেন দিলাম, এই হচ্ছে হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম দিলাম। এইবার 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 ভাইয়া খেলাধুলা আছে, খেলাধুলা বলতে কাজ করতে হবে, কাজ করতে হবে। সো একটু খেয়াল করো, আমরা ধরো অসংকরিত পি অরবিটাল, ধরো এটা দিলাম পি ওয়াই, এটা দিলাম কি পি ওয়াই, ডিরেকশন কিন্তু সেম হতে হবে, 2টা কিন্তু পাশাপাশি হতে হবে। তাহলে এটাও কি হবে, এইটাও হবে অসংকরিত পি অরবিটাল পি ওয়াই, পি ওয়াই। তাহলে এখানে 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 এটার নামটা উপরে সাইডে লিখি। সো এখানে যখন টান দিব, কয়টা টান দিব, 2টা টান, একটা 2টা, এই যে একটা পাই বন্ড হয়েছে, একটা 2টা, এই যে হয়েছে পি ওয়াই। সো এটা যদি আমার পি ওয়াই হয়, এটাও আমার কি হবে, পি ওয়াই হবে। এবার আমি পি জেড আঁকবো, এবার কি আঁকবো, পি জেড, কোন কালার নিব, এটা নেই, এটা মনে হয় দেখা যাবে, আই গেস। এই যে একটা পি জেড, এই যে একটা পি জেড, এখানে আরেকটা পি জেড, এই হচ্ছে আরেকটা পি জেড। সো 2টাই কিন্তু পি জেড, এবার 2টাই কি পি জেড, এটাও কি পি জেড, ঠিক আছে। এবার আমি টান কটা দেবো, তোমাদেরকে শিখাইছিলাম, যখন 2টা পাই বন্ড চলে আসে তখন আলাদা করার জন্য একবার 2টা টান দিই, আরেকবার 3টা টান দিই। তাহলে এবার এখানে কয়টা টান দিব, 3টা, এই যে দেখো ভাই 3টা টান দিলাম। একইভাবে এইখানেও টান দিব 3টা। ভাই পরীক্ষায় কি এরকম কালার পেন ইউজ করা যাবে, পরীক্ষায় কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, হ্যাঁ, এটা কিন্তু একটা ঝামেলা। সো সাবধানে আইকো ভাইরা, সাবধানে আইকো। সো এই হচ্ছে তোমার ইথাইনের স্ট্রাকচার, বেশ জটিলই কিন্তু, হ্যাঁ। সো তুমি যখন চিন্তা ভাবনা করবা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে এবং ড্রয়িংটাও কিন্তু খুব সাবধানে আগাইতে হবে। উল্টাপাল্টা করে পাগলামি করলে কিন্তু নাম্বার পাবা না। বুয়েট অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই টাইপের ড্রয়িং মাঝে মাঝেই আসে।
আচ্ছা, সো আশা করি বুঝছি। আমরা এবার এতক্ষণ যা যা পড়লাম সবগুলোকে একটু সাম আপ করে ফেলি। CH3 CH ডাবল বন্ড CH2 C ট্রিপল বন্ড CH। আমি এবার একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে সব বুঝায় যাব। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, এটা 5। সংকরায়ন বের করি। এটা sp, এটাও হচ্ছে sp, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp3। ঠিক আছে? এখন তার মানে এখানে অসংকরিত রয়ে গেছে কয়টা? এখানে অসংকরিত রয়ে গেছে 2টা। এখানে আমার অসংকরিত রয়ে গেছে 2টা, অসংকরিত রয়ে গেছে 2টা, কারণ sp তার মানে s আর p নিছি, s আর p নিছি, আরো রয়ে গেছে কয়টা? 2টা। s আর p নিছি, তার মানে আরো রয়ে গেছে কয়টা ভাই? 2টা রয়ে গেছে, আরো রয়ে গেছে 2টা, আরো রয়ে গেছে 2টা রয়ে গেছে। ঠিক আছে? সো এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে, আরও চিন্তা ভাবনা করতে হবে। সো এখানে কি কি রয়ে গেছে তোমার যদি জিজ্ঞেস করি তুমি বলবো ভাই এই কার্বনের রয়ে গেছে py, এই কার্বনের রয়ে গেছে py, একইভাবে এই কার্বনের রয়ে গেছে pz, এই কার্বনের রয়ে গেছে pz। এটা মিলে এখানে 2টা পাই হবে, 2টা পাই হবে। এখানে একটা পাই এটা তৈরি করবে, একটা পাই পাই 1, একটা পাই বন্ড তৈরি করবে। একইভাবে এইখানে আরেকটা পাই বন্ড তৈরি করবে। এগুলা কিভাবে হয় এগুলা কিন্তু আমরা অলরেডি ইলেকট্রনিক ডায়াগ্রাম দেখে প্রত্যেকটা ধরে ধরে দেখাইছি। কার্বন কার্বন ত্রিবন্ধন হলে এই যে এখানে এটা দেখেছি, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে কিভাবে করতে হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইছি। এখন সবগুলোকে মিক্স করে আমরা এটা করতেছি। এবার দেখো আগের মতোই তুমি যদি চিন্তা করো, এইখানে আমার এরকম যদি চিন্তা করো, হ্যাঁ, তাহলে এই যে এখানে চিন্তা যদি করো, এইখানে এইবার কিন্তু হচ্ছে ভুল করলাম, এবার কিন্তু হচ্ছে 2টা নাই। এবার কি আছে বলো তো? এখানে আছে py, এখানে আছে py, আর এখানে কি আছে? আরেকটা py, এখানে কি আছে? আরেকটা py, 2টা py। এটা মিলে কি হবে? একটা পাই হবে, এখানে একটা পাই হবে, একটা পাই হবে। এই 2টা মিলে কি হবে? একটা পাই হবে। এখানে কি হবে? একটা পাই হবে। এই 2টা মিলে একটা পাই হবে, এই 2টা মিলে একটা পাই হবে। ওকে, বুঝলাম এটুকু। আর এখানে তো কোনো পাই বন্ধন নাই, সো আমার মোটামুটি এটা যদি বুঝি তাহলে আমরা ডায়াগ্রাম আঁকতে পারবো। সো 1 নাম্বার থেকে বা 5 নাম্বার থেকে তোমার যেটা ভালো লাগে তুমি আঁকা শুরু করো। আমি 5 নাম্বার থেকে আঁকা শুরু করি আল্লাহর নামে। ঠিক আছে? সো ধরো C5 sp3 sp3 C5 আর C4 আগে সবার আগে সিগমা বন্ডগুলো দিব, সবার আগে সিগমা বন্ড কার্বন কার্বনগুলো। C5 আর C4 কিভাবে কানেক্টেড? সিগমা। তাহলে C4, তাহলে ধরো C4, তাহলে সিগমার মাধ্যমে কানেক্টেড। সংকরণ কি? sp2, তাহলে অরবিটাল হবে 3টা, এই sp2 দিলাম। এবার C4 আর C3 কিভাবে কানেক্টেড ভালো করে খেয়াল করবা। C4 আর C3 সিগমা বন্ধনের মাধ্যমে কানেক্টেড। এখানে পাই বন্ধনের মাধ্যমে কানেক্টেড না, আগে সিগমা তারপর পাই। তাহলে C3 sp2, sp2 সংকরণ, তাহলে অরবিটাল 3টা রাখলাম। এবার C3 শেষ, C2 sp সংকরণ, C2 আর C3 সিগমা বন্ধনের মাধ্যমে কানেক্টেড, sp সংকরণ, তাহলে C2 sp সংকরণ। ওকে, এবার আসো C1 এ, C1 আর C2 sp সংকরণের কানেক্টেড, তাহলে C1 sp দিলাম, দিলাম ভাইয়া দিলাম। ওকে, দিয়ে দিলাম, সব দেওয়া শেষ। এবার আমি হাইড্রোজেনগুলো বসায় দিব। এবার কি করব? সব জায়গায় আমি কি করব? হাইড্রোজেনগুলো বসায় দিব। চলো হাইড্রোজেনগুলো বসায় দিই। এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, হাইড্রোজেনগুলো বসায় দিলাম। ওভারল্যাপিং নাম পরে লিখতেছি, বাট আচ্ছা একটা লিখে দিই। এখানে নাম কি হবে? sp3s। এটার ওভারল্যাপ কি হবে? sp3 sp2। এটার নাম হবে s sp2। এই ওভারল্যাপ হবে sp2 sp2। এটা হবে s sp2। এখানে হবে sp2 sp। এখানে হবে sp sp। এখানে হবে s sp। নামও লিখে ফেললাম। এবার আমি পাই বন্ডগুলো দিয়ে দিব। এখানের py, এখানের py। খেয়াল রাখতে হবে ডিরেকশন কিন্তু সেম, তার মানে এটা y অ্যাক্সিস বরাবর আছে। কোন অ্যাক্সিস বরাবর ভাই? y, py। তাহলে ধরো এটাকে আমি বললাম py, এটাকে আমি বললাম py। C4 এ একটা py, C3 তে আরেকটা py, এই যে ভাই একটা py। তাহলে এখন কি হবে? এটা পাই বন্ড হবে। এই যে দেখো ভাইয়া পাই বন্ড হয়ে গেছে, এই যে পাই বন্ড হয়ে গেছে, এই যে দেখো ভাইয়া পাই বন্ড হয়ে গেছে। C3 আর C4 এর মধ্যে পাই বন্ড হয়ে গেছে। এটা কিন্তু py, তার মানে py-টাকে তুমি এরকম বাঁকায় লিখছো, এটা মনে রাখো। py, ডিরেকশন খেয়াল রাখতে হবে, py। ঠিক আছে? এবার দেখো C2 আর C1, ঠিক আছে? C2 তে কি আছে? py আছে। তাহলে এবার কিন্তু এটা বাঁকায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ডিরেকশনটা কি থাকে? সেম থাকে। তাহলে এই যে ভাইয়া এটা py, এটা py, এখানে কি আরেকটা py, এখানে হচ্ছে আরেকটা py।
তাহলে এইখানে এটা কি, এটা পাই বন্ড হয়েছে, এই যে পাই বন্ড হয়ে গেছে, এই যে পাই বন্ড হয়ে গেছে। এবার দেখো এটার নামও কি হবে, পিওয়াই হবে। এটা কিন্তু হচ্ছে আরেকটা কার্বনের, এটাও আরেকটা কার্বনের, মানে এই যে দেখো পিওয়াই পিওয়াই কে ফেলছি, ডিরেকশন সেম রাখছি। এবার এটা কি আছে, পিজেড পিজেড, এবার পিজেড পিজেড লম্বা লম্বি দিব, এই যে দেখো পিজেড, এই যে দেখো পিজেড, এই যে দেখো পিজেড, এই যে দেখো পিজেড। ঠিক আছে, সো এবার এখানে টান দিব কয়টা, তিনটা। আলাদা করার জন্য তিনটা টান দিই আমরা, মনে করে দেখো বলছিলাম আলাদা করার জন্য কয়টা টান দিই, তিনটা। আলাদা করার জন্য কয়টা টান দিই, তিনটা। এই যে দেখো হ্যাঁ, পিজেড পিজেড চলে আসছে। কালার দেখো তাহলে তোমাদের জন্য ইজি হবে, কালার দেখলে আশা করি আই গেস ইজি হবে। সো এই স্ট্রাকচারটা কিন্তু বেশ 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 ভালোই পেইনফুল ছিল, মানে সবগুলোকে মার্চ করে আমরা এখানে স্ট্রাকচারটা এঁকে ফেললাম। আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে কি ড্রয়িং করছি আমরা। ঠিক আছে, ওকে, সো আমরা চলো এবার কিছু কোয়েশ্চেন সলভ করি। শেষ আলহামদুলিল্লাহ, মোটামুটি শেষ, আসল জিনিস পড়ে ফেলছি। হুইচ অফ দ্য ফলোইং মডেল হ্যাজ টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ। টেট্রাহেড্রাল মানে হচ্ছে গ্রুপ 14 যারা আছে তারা টেট্রাহেড্রাল দেয়, মনে রাখবা। CH4 তুমি চিন্তা করো, গ্রুপ 14, মানে এটা মনে রাখার জন্য আর কি, গ্রুপ 14 তুমি দেখো CH4, সো কার্বন আর হচ্ছে একযোজনী কেউ আছে গ্রুপ 14, সালফার গ্রুপ 16, তাহলে এটা না। তারপর হচ্ছে আয়োডিন, এটাও না, এটাও না, তাহলে এটা হবে। ওকে, সো পরেরটা দেখো বলা হয়েছে sp সংকর মিশ্র কার্বনে কোন ধরনের sp, sp sp তাহলে কি থাকতে হবে, sp হইলে কি হয় 2 পাই বন্ড। মনে করে দেখো sp কি হইতে হবে 2 পাই বন্ড, তাহলে যেখানে 2 পাই বন্ড থাকবে 1 পাই বন্ড না, 4 পাই বন্ড না, 2 পাই বন্ড, এটা হবে, তাহলে সি নাম্বার হবে। এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে এটা CH CH। তুমি দেখো এখানে সিগমা কয়টা, এখানে সিগমা কয়টা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, তাহলে এখানে সিগমা কয়টা, তিনটা। পাই কয়টা, পাই কয়টা, পাই কয়টা, পাই হচ্ছে দুইটা। এটার সংকরণ হচ্ছে sp এবং এটারও সংকরণ কি sp। এই শর্টকাট কিন্তু আমরা আগের পার্টেই পড়াইছি, মানে এটা পার্ট 3, পার্ট 2 তে কিন্তু আমরা এই শর্টকাট ট্রিক্সটা শিখাইছি। কোন মৌলে sp3 এবং sp2 সংকরিত কার্বন পরমাণু আছে, কোন মৌলে sp3 ও sp2। সো আমরা এটার গঠন চিত্রগুলো আঁকলেই হয়ে যাবে, চলো আঁকি। CH3 COOH, তাহলে এখন দেখো সংকরণ বের করে ফেলি। ফাঁকা হাতে হাইড্রোজেন, ফাঁকা হাত দিতে হয় না যদিও, দেখো এটার একটা পাই বন্ড আছে, তাহলে sp2। আবার এখানে অক্সিজেন পাই বন্ড আছে sp2, কোনো পাই বন্ড নাই, তাহলে sp3। এখানে পাই বন্ড নাই, তাহলে এটা কি হবে sp3। আল্লাহ, এটাই তো অ্যান্সার, sp3 আর sp2, sp3 আর sp2, এটাই অ্যান্সার, sp3 sp2। এখানে কোনো পাই বন্ড নাই, এখানে নো পাই। এখানে C3H4, C3H4 এর স্ট্রাকচারটা একটু আঁকি। CH3 C ট্রিপল বন্ড CH, এটার সংকরণ কি হবে sp3, সমস্যা নাই। এটা হবে sp, তোমার বলছিল sp2, আবার এটাও কি হবে sp, তাহলে এটা বাদ। CH3, এখানে কোনো পাই বন্ড নাই, সবই sp3 হবে, নো পাই। এখানেও কোনো পাই বন্ড নাই, সব sp3 হবে, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, ওটা থাকবে। মনে রাখবা কোনো পাই বন্ধন না থাকলে সবই sp3, একটা পাই বন্ধন থাকলেই সেখানে sp2 চলে আসবে। C2H4 যৌগে পাই বন্ধন গঠনে কোন অরবিটাল, C2H4 যৌগে, C2H4 যৌগে, এটা পারা উচিত, C2H4 যৌগে, C2H4 যৌগে, C2H4 যৌগে এই কার্বনের সংকরণ কি sp2, এই কার্বনের সংকরণ কি ভাইয়া sp2, তাহলে এখানে অসংকরিত থাকে pz, এইখানে অসংকরিত থাকে pz। আমরা এটা পড়ছি, হ্যাঁ ভাই পড়ছি, pz মিলে এখানে কি হয় একটা পাই বন্ড হয়। এটা ড্রয়িং ভাই, এটা ড্রয়িং কি শিখাবেন, ড্রয়িং শিখছি, এটা ড্রয়িং শিখছি ভাই, এটা ড্রয়িং শিখছি, কোথায় শিখছি দেখো, দেখাই, আসো আসো আসো, আমি তোমাদের ড্রয়িং শিখাই। এই যে দেখো ভাই C2H4 এর ড্রয়িং, ঠিক আছে। সো কোন অরবিটাল দায়ী, আশা করি সবকিছু বুঝে গেছো। তোমরা যদি আমার ক্লাসকে ফলো করো আশা করি সবই বুঝছো। সো এখানে বেসিক্যালি কোন অরবিটাল দায়ী, পাই বন্ধনের জন্য, এই যে পাই বন্ধনের জন্য pz প্লাস pz, এরা অবশ্যই কি অবস্থায় আছে, অসংকরিত p অরবিটাল, অসংকরিত p অরবিটাল, কি হয়েছে অসংকরিত p অরবিটাল, এটা কি হয়েছে অসংকরিত p অরবিটাল, ঠিক আছে। সো বুঝে গেছি এটা। এবার দেখো নিচের কোন যৌগে আচ্ছা, নিচের যৌগে কি ধরনের হাইব্রিডেশন করে তাদের বন্ধন কোণ উল্লেখ করো। সহজ, বেরিলিয়াম ক্লোরাইড sp, বন্ধন কোণ 180 ডিগ্রি। অ্যামোনিয়া sp3, এটার বন্ধন কোণ 107 ডিগ্রি। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই এটা কেন 160 ডিগ্রি করলেন, পড়ালেন না তো? পড়াবো আমরা, এর পরের পার্টে এগুলো পড়াবো, টেনশন নেই, বাট আপাতত এটা মনে রাখো। বোরন ট্রাইক্লোরাইড sp2, এটা হচ্ছে 120 ডিগ্রি। পানি হচ্ছে sp3,
এটা হচ্ছে 104.5 ডিগ্রি। তোমার মাথায় আবারও প্রশ্ন আসবে ভাই sp3 হলে আপনি না করলেন 109.5 ডিগ্রি হবে, বাট এটা একটু এক্সেপশনাল, আমরা এটা পরে পড়বো ইনশাল্লাহ। PCl5 sp3d বন্ধন কোণ কয়টা? বন্ধন কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি 120 ডিগ্রি। এখানে কিন্তু বন্ধন কোণ তিনটা। বন্ধন কোণ কয়টা? তিনটা, পড়াইছি। ওই যে টিবিপি ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল। এটা মনে হয় চুয়েটে আসছে, চুয়েট 3-4 প্রশ্ন। অ্যামোনিয়াম ও PH4+, অ্যামোনিয়াম NH4+, এটা পড়ছিলাম আমরা। x = হাফ m + v - c। দেখো হাফ m কত? একযোজি পরমাণু হচ্ছে 4টা, v নাইট্রোজেন 15 নম্বর গ্রুপ, তাহলে 5টা, ক্যাটনের চার্জ 1, তাহলে 5 4 9 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 8 ভাগ 2, তাহলে হচ্ছে 4, সংকরণ হবে sp3, সংকরণ হবে sp3, সংকরণ হবে sp3, sp3, sp3। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ক্লাস। সো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরের পার্টে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।